দেখুন সরুন, কি করছেনটা কি? আমাকে যেতে দিন, কাঁপা কাঁপা গলায় বলতে লাগলাম। কেন বেবি, তুমি না আমায় ভালোবাসো? তাহলে যেতে চাইছো কেন? তার চেয়ে বরং একটু কাছে আসো। আমার দিকে এগোতে থাকলো সামনে থাকা লোকটি। হ্যাঁ ভালোবাসি, কিন্তু আমি কাঁপতে কাঁপতে বললাম। কিন্তু কি? দেখুন, এখন করোনার সিজন, প্লিজ দূরে সরুন, এটাই ভালো। আমার কথায় সামনে থাকা লোকটার একটু রেসপন্স করলো না। সে ক্রমে ক্রমে আমার দিকে বাঁকা হেসে এগিয়ে আসতে লাগলো। আমিও ক্রমে ক্রমে পিছিয়ে যেতে লাগলাম। পিছুতে থাকা দেয়ালের সাথে বাড়ি খেলাম। এদিকে অন্ধকার ফাঁকা ক্লাসরুম, তো অন্যদিকে সামনে থাকা লোকটার এগিয়ে আসা। আমি তো ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছি। হঠাৎ সামনে থাকা ছেলেটি আমার ওড়নাটা টেনে নিয়ে গেল। ভয়ে আমি এক হাত সামনে নিয়ে চোখ দুটো খিচে বন্ধ করে দীর্ঘ অন্য হাত দিয়ে পরনের জামাটাকে মুছড়ে রেখেছি আমি। অনেকক্ষণ পরে সামনে থাকা লোকটার কোনো রেসপন্স না পেয়ে চোখ খুলে দেখি সে সামনে থাকা বেঞ্চে বসে পা ধুলাচ্ছে আর ওড়নাটাকে গলায় পেঁচিয়ে বাঁকাভাবে হেসে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। যে দৃষ্টিতে নেই কোনো নেশা, নেই কোনো বাঁকা চাহনি, শুধু আছে একরাশ মুগ্ধতা যা আমাকে কেমন জানি ঘায়েল করছে। এতক্ষণে আমি খেয়াল করলাম লোকটার পরনে একটা ক্লিন জিন্স, ব্ল্যাক শার্ট যেটার বোতাম বুক পর্যন্ত খোলা, শার্টের হাতাটা ফোল্ড করা, ঠোঁট দুটি হালকা গোলাপি রঙের, দেখে মনে হচ্ছে লিপস্টিক লাগিয়েছে। ঠোঁটের একটু উপরে তিলটা যেন লালচে আকার ধারণ করেছে। সত্যিই অনেক সুন্দর লাগছে। ছেলেরা যে এত সুন্দর হতে পারে এই তো আগে কখনো বিশ্বাসই করতে পারতাম না। আমি এই প্রথমবার কোনো ছেলের উপর ক্রাশ খেলাম। আমি এক ধ্যানে ছেলেটির দিকে তাকিয়ে রইলাম, তাকে দেখতে ব্যস্ত। কেন কোনো কিছুর আওয়াজ আমার কানে আসছে না, সবকিছু যেন হারিয়ে ফেলছি। ছেলেটি টুরি বাজাচ্ছে, অন্যদিকে ফিরে ভাব নিয়ে বললেন, আইনা, আমি দেখতে এত সুন্দর না তো এমন ভাবে দেখার কি আছে? সুন্দর না ছাই, যত সব ভেকচি কেটে অন্যদিকে তাকিয়ে আমি। তোমাকে আমার সৌন্দর্যের প্রশংসা করতে বলিনি, আর আমার অপমান করতেও বলিনি। দেখো, আমি কাউকে কখনো অসম্মান করিনি, বিশেষ করে মেয়েদের। মেয়েরা মায়ের জাত, তাই আমি তোমাদেরও অসম্মান করব না। শুধু তোমাকে বোঝাতে এসেছি এখানে। যা বলার সোজা করে বলছি, এই সব চ্যালেঞ্জ বন্ধ করে পড়াশোনায় মন দাও, এতে তোমারই ভালো হবে। একটু থেমে আবার আমি জানি তুমি আমাকে চ্যালেঞ্জ করে প্রপোজ করছো, তাই বলছি অন্যের মন নিয়ে খেলা করো না, তারও খারাপ লাগতে পারে। আমি আবির, তা এক্সপেরিমেন্ট করব না এই ভার্সিটিতে, আন্ডারস্ট্যান্ড? এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল। এতক্ষণে বুঝতে পারলাম ছেলেটার নাম আবির। কি আর করার, যেহেতু ভার্সিটির সিনিয়র ভাই, তাই চুপ করে সব সহ্য করলাম। একটু আগে আবির আমার গলায় ওড়নাটা পেঁচিয়ে দিয়ে চলে গেলেন। আমি এক ধ্যানে তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। একটু এগিয়ে গিয়ে বেঞ্চের উপরে বসে ভাবতে লাগলাম, এখন কি করব আমি? এখন যদি নিচে যাই তাহলে ওই শহীদ মিনারের সামনে এক পা তুলে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। কাদো কাদো মুখ নিয়ে ধুতলা থেকে মাঠের উদ্দেশ্যে বেরিয়ে এলাম আর নিচের করা চ্যালেঞ্জটার কথা ভাবছি। আমি হানি, পুরো নাম আলিয়া আহমেদ হানি। এবার অনার্স ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছি, তাও 3 মাস হলো, কিন্তু একদিনও ভার্সিটি যাইনি। আগে থেকে কথা ছিল যে আমি 3 মাস রেস্ট নিব। পড়াশোনায় আমি বরাবরই ভালো, আমি সব সময় সবার আগে থাকতে চাই। এর পাশাপাশি আমার আরেকটা হবি আছে, সেটা হলো চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ ধরতে ভালোবাসি। আজ পর্যন্ত আমি একটা চ্যালেঞ্জও হারিনি, বিশেষ করে কাউকে ইমপ্রেস করা। আর হ্যাঁ, লাইফে অনেক বাদরামি করেছি, যা আর কখনো কারোর সাথে করিনি। অনেক বকা খাই, তবুও করি, ভবিষ্যতেও করব। হাসতে লাগলাম। লাইফে প্রথমবার ভার্সিটি যাব, একটু সেজে গুজে যাওয়া যাক। সাজতে চেয়েও সাজতে পারছি না, একটার পর একটা ফোন দিচ্ছে ফ্রেন্ডেরা, তাই হালকা একটু লিপস্টিক দিয়ে কোনো রকম চুল বেঁধে নিলাম। তারপর স্কুটি দিয়ে বেরিয়ে এলাম ভার্সিটির উদ্দেশ্যে। একটু দূরে আসতেই গলায় টান অনুভব করলাম। তার তাড়াতাড়ি স্কুটি থেকে নিচের দিকে তাকাতেই মুখটা ছোট হয়ে গেল। আমার গলার ওড়নাটা স্কুটির চাকার সাথে পেঁচিয়ে গেছে, যার কারণে বারবার আমার গলায় টান অনুভব করছি। অনেক চেষ্টা করেও ছোটাতে পারিনি, তাই ভাইয়াকে ফোন দিয়ে স্কুটিটা নিয়ে যেতে বললাম। নিজের চুলগুলো ছেড়ে দিলাম। অনেক চেষ্টা করেও একটা রিক্সা পেলাম না,
তাই হেঁটে হেঁটে ভার্সিটি পৌঁছে গেলাম। পুরো শরীর ঘেমে ভিজে পুরো একাকার। চুলগুলো ছাড়ার কারণে একটু বেশি গরম লাগছে, কিন্তু কিছু করার নেই। ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া আমার সব ক্লান্তি দূর করে দিল। আমি চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস নিলাম। শ্বাস নিয়ে নিজেকে অনুভব করার চেষ্টা করলাম। নিমেষেই সব ক্লান্তি দূর হয়ে আমার ঠোঁটের কোণায় একটু মিষ্টি হাসি ফুটলো। একটু এগিয়ে সামনে যেতেই আমার দোস্ত সবার সাথে দেখা হলো। ওদের সাথে একটু কথা বললাম, তারপর ক্লাসের উদ্দেশ্যে চলে গেলাম। কিছু ক্লাস করে বাড়ি ফিরে এলাম। ডিনার করে এমনিই বসে ভাবছি, ওই অচেনা ছেলেটাকে কিভাবে ইমপ্রেস করব। তাসফি আমাকে চ্যালেঞ্জ করছে, ভার্সিটিতে নাকি একটা ছেলে আছে যাকে আমি ইমপ্রেস করতে পারবো না। সে নাকি সকলের ক্রাশ, সিনিয়র। ছেলেটা দেখতে কেমন কিংবা নাম সেটাও এখন পর্যন্ত আমি জানি না। তাই সারা রাত জেগে এগুলোই ভাবছি, ছেলেটাকে কিভাবে ইমপ্রেস করা যায়। ঘুম থেকে উঠে একবার নিজে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় করে রেডি হয়ে ব্ল্যাক শার্ট পরে স্কুটি নিয়ে বেরিয়ে এলাম। ভার্সিটিতে ঢুকে আমার বন্ধুদের সাথে গিয়ে ছেলেটার সম্পর্কে কিছু তথ্য নিলাম। ভয়ে ভয়ে এগিয়ে গেলাম ছেলেটার দিকে। একটু ইনোসেন্ট ভাব নিয়ে কালকের মুখস্থ করা ডায়লগগুলো চালাতে শুরু করলাম। জানি না ছেলেটা কিভাবে নিবে, কিন্তু কোনো না থাকিয়ে বলতে শুরু করে দিলাম, দেখুন, আমি আমি জানি না, তারপরেও জানতে চাই না। চিনি না, তারপরেও চিনতে চাই না। চেনার দরকারও নেই, মনে করছি না। হ্যাঁ, এটা নয় যে আমি আপনাকে চিনতে চাই না, জানতে চাই না, চিনতে চাই না, জানতে চাই। জানতে চাইলেও শুধু আমার করে। কালকে প্রথমবার সিটিতে এসেছি, তাতেই আমি আপনাকে দেখে মুগ্ধ হয়ে গেছি। হ্যাঁ, আপনাকে ছাড়া আমি অন্য কিছু ভাবতে পারছি না। আমি জানি না আপনি কিভাবে নেবেন এটা, কি করবেন, তবু আমি ভাবতে চাই, যদি একটিবার একটা মাত্র সুযোগ পাই, না পেলে সমস্যা নেই, আমি নিজে আপনাকে নিয়ে ভাববো, কিন্তু সেটা আপনার অজানা, না দেখা। এগুলো বলতে লাগলাম, সব আবেগ একসাথে এনে হাসার চেষ্টা না করে করুক সুরে। ছলছল দৃষ্টিতে আমি তাকিয়ে দেখি ওখান থেকে থাকা 5 জন আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আর কিছু বলবো তার আগেই আবির আমার হাত ধরে টানতে টানতে দোতলায় একটা ফাঁকা ক্লাসরুমে এনে দরজাটা লক করে দিয়ে আমার দিকে এগোতে লাগলো। পুনরায় ফিরে আসা যাক। এক পায়ে কানে ধরে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আছি, আর ওই আবিরকে পুরো গোষ্ঠীকে বুকে উদ্ধার করছি। 1 ঘন্টার মধ্যে 50 মিনিট হয়ে গেছে, মাত্র 10 মিনিট বাকি। আমি করুণ দৃষ্টিতে আমার ফ্রেন্ডদের দিকে তাকিয়ে আছি, আর ওরা দাঁত খেলিয়ে হাসছে, যা দেখে আমার মেজাজটাই পুরো গরম হয়ে গেছে। আমি, জয়, আহাদ, তাসফি, ঋতু ছোট থেকে বেস্ট ফ্রেন্ড। আমাদের জীবন একসাথে শুরু হয়েছে, আমরা একসাথে স্কুলে পড়াশোনা করেছি, তাই এই ভার্সিটিতেও একসাথে অ্যাডমিশন নিয়েছি। আমার এই করুণ অবস্থার মাঝে আবির আর তার ফ্রেন্ডদের আগমন। আমি বুঝে গেছি এতক্ষণে আবির আর তার ফ্রেন্ডদের আমার ব্যাপারে সব বলে দিয়েছে, তাই এখন আমাকে এই অবস্থায় এরা নিশ্চয়ই বিদ্রূপ করবে, হাসি ঠাট্টা করবে। কি কষ্ট, তাই না? আবির, আদ্রিয়ান এবার অনার্স ফাইনাল ইয়ার। এখানে সবার কাজ বই, রাজনীতিবিদ। তারা 5 জন সবসময় একসাথে থাকে। আবির, মেঘ, আয়ান, সাজিল, আর মেয়েদের মধ্যে হাফ লেডিস হিসেবে তনু। আরে খোকুমনি, তুমি নাকি আবিরকে ভালোবাসো? তাহলে চলো না তোমাদের বিয়ে করিয়ে দিই। হাসতে লাগলো মেঘ। আরে একে তুই খুকুমনি কেন বলছিস? ভাবি বল না। আয়ান হাসতে লাগলো। না খুকুমনি, যাক, লবঙ্গ। আবিরের সব বন্ধুরা মজা করতে লাগলো। তোরা চুপ করতো। এই মেয়ে, তোমার নাম কি? আবির আমাকে জিজ্ঞেস করলো। আমি উত্তর দিলাম, হানি। কি মধুর মা নাকি? দোস্ত জানোস, আমার না জীবনে একটাই শখ, বলো না তুমি আমার। ফিল্মটা দেখে আমারও কাউকে মধুর মা বলে ডাকতে ইচ্ছে লেগেছিল। দেখতো আমার এই ইচ্ছা পূরণ করা যায় কিনা। দাঁত খেলিয়ে হাসতে লাগলো মেয়ে। চারদিকে তাকিয়ে দেখি আমার জানের দোস্ত গুলো সব দূরে দূরে সরে যাচ্ছে। এখন আমার একটু ওদের প্রয়োজন, আর ওরা আমাকে ফেলে চলে যাচ্ছে, যার কারণে আমার একটু ভয় ভয় করছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সব এখনো সেখানেই থমকে গেছে। আজ এই ঘড়িটাও আমার শত্রু হয়ে গেল। তাই একটু চোখ বন্ধ করে সাহস সঞ্চয় করে বললাম, দেখুন, আমার নাম না মধু না মধুরিমা, আর না এখানে কোনো ফিল্ম চলছে, তাই ওই সব আজে বাজে কথা বলা বন্ধ করুন। ঘড়ির দিকে তাকিয়ে বলতে লাগলাম, ওকে, বাদ দিলাম,
আগে বলো তোমাকে নাম কেন হানি রেখেছে? জন্মের পর হানি দিতে ভুলে গেছি। তিতো করলা দিয়েছিল নাকি? বত্রিশ পাটির দ্বার বের করে আবির বলতে লাগলো। সেম ডিয়ার, আমারও তাই মনে হচ্ছে, টনি বলতে লাগলো। টিক টিক শব্দে ঘড়ির দিকে তাকিয়ে দেখি পুরো 1 ঘন্টা কমপ্লিট। তাই পা নামিয়ে কান ছেড়ে দিয়ে জয়ের কাছে গিয়ে ব্যাগটা দিয়ে স্কুটি নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে এলাম। লাইফে প্রথমবার আমার নাম নিয়ে কেউ এত কিছু বলল। সবাই শুধু নতুন তা সবকিছু চুপ করে শুনেছি, না হলে ওইখানে যে কি করতাম ওদের জানি না। বাড়িতে এসে একটার পর একটা জিনিস ভাঙছি, কিছুতেই রাগ কমছে না। কিছু ভাঙার শব্দে সবাই এসে আমার রুমে হাজির। কিরে হানি, কি হয়েছে তোর? ভাঙছিস কেন? হানির হাত থেকে ফুলদানিটা নিয়ে নিল রাইসা। রাইসা থামে না আমার মা। আরে ঠান্ডা হ, তারপর বল কি হয়েছে। আমার সোনা মা, তুই এমন করে না। আম্মু আমার মাথায় হাত বুলাতে লাগলো। তানজিম আহমেদ আমার বাবা। এই দেখ, তোর জন্য কত বড় চকলেট এনেছি। তুই যদি এখন রাগ করা বাদ দিস, তাহলে এটা তোর, বুঝলি? পকেট থেকে কিছু চকলেট বের করে আমাকে দিল। হিয়ান আমার বড় ভাই, আর হিয়া আমার বড় বোন। পাপা মাম্মা একসাথে মিলিয়ে এদের নাম রেখেছে, যাতে এদের মধ্যে মিল থাকে। কিন্তু এখন আমি এসে গেছি, তাই এদের ভেতরে আমার চেয়ে বেশি অমিল, আর কোনো মিলই নেই। কথায় আছে না, পরিবারের ছোট মেয়েরা আদরে আদরে বাদর হয়, ঠিক তেমনই অবস্থা। আমার জন্য সবাই কিছু করতে পারে। আমি বুঝতে পারছি তোর কি হয়েছে। দেখ, মাত্র 2 দিন হয়েছে তুই ভার্সিটিতে গিয়েছিস। প্রথম প্রথম এমন একটু হয়ে যায়। এখন বুঝলাম তুই কালকে এত চিন্তা কিসের জন্য করছিলি। আপি বলল আমায়। আপি সবাইকে রুম থেকে চলে যেতে বল। সবাই চলে গেল। তারপর আমার পাশে বসে জানতে চাইলো। আপি আমার কাছে সবকিছু জানতে চাইলে আমি সবকিছু বলে দিই। আপি আমার কথা শুনে হা হা করে হাসছে। হয়তো ভাবতেই পারিনি প্রথম দিন ভার্সিটিতে গিয়ে এমন কিছু একটা বলবো। আপি আমাকে ভালোভাবে বুঝিয়ে গেছে যাতে আমি ওই আবিরকে সরি বলি। ওই আবির নাকি আবির 2 ক্লাস জুনিয়র। আবিকে একদিন নাকি রাস্তায় বাজে ছেলেদের পাল্লায় পড়ছিল, সেদিন নাকি ওই আবির তাকে বাঁচিয়েছিল। তাই এখন নাকি আমাকে সরি বলতে হবে, না হলে আপনি আমার সাথে কথা বলবে না। লাইফে কখনো কাউকে সরি তো দূরের কথা, মাথাও নত করিনি, আর সেই আমাকেই নাকি কাউকে সরি বলতে হবে। আর কোনো চিন্তা করা বাদ দিয়ে সোজা ঘুমিয়ে পড়লাম। চারদিকে রোদের ছড়াছড়ি, পুরো রুমে রোদ ঢুকে গেছে। সূর্যের আলো চোখে পড়তেই ঘুমটা উধাও হয়ে গেল। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে ব্যাগটা ফার্স্ট করে বেরিয়ে পড়লাম। তারপর রুমে এসে বাচ্চাদের মতো সেজে নিলাম। চুলগুলো 2 পাশে ফেলে 2 বাচ্চাদের মতো বেনি করে নিলাম। তারপর বাচ্চাদের মতো একটা ড্রেস পরে বেরিয়ে এলাম। আজকে লিপস্টিক দিলাম এমন ভাবে যেটা ঠোঁটের অনেকটা বাহিরে চলে গেছে। আজকে ভাইয়া ড্রাইভ করে দিল, তাই আর বাইক নিয়ে এলাম না। গাড়ি থেকে নেমে ভাইয়াকে বিদায় দিয়ে সোজা ভার্সিটির ভেতরে প্রবেশ করে চারদিকে আবিরকে খুঁজতে লাগলাম। জানি সবাই একটু অদ্ভুত ভাবে আমাকে দেখছে, কিন্তু তাতে আমার কি? শুনেছি বাচ্চাদের উপর কেউ নাকি রেগে থাকতে পারে না, তাই তো এমন অদ্ভুত সাজ। এর মধ্যে আমার ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে, ওরা আমার সাথে কথা বলতে এসেছিল। আমি দেখেও না দেখার ভান ধরে চলে এসেছি। অনেকক্ষণ পরে একটা গাছের নিচে আবির আর তার ফ্রেন্ডদের দেখতে পেলাম। হাতে কিছু একটা অ্যাসাইনমেন্ট আছে, দূর থেকে দেখে বোঝা যাচ্ছে। আমি সোজা তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। ওরা আমাকে এভাবে দেখে হয়তো ভূত বাবার মতো চমকে উঠেছে। ঠিক সেদিকে তোয়াক্কা না করে আমি আমার মতো করে বলতে লাগলাম, ইনোসেন্স ফেস নিয়ে ছলছল করে ওদের সরি বললাম। কিন্তু কেউ কোনো রিয়েকশন করছে না ভাই। তাই আমি আবার জোর করাই বললাম, সরি। তো দেখুন, প্রথম দিন এসে আমার অমন করা একদম ঠিক হয়নি, প্লিজ কিছু মনে করবেন না। আমি বলতে লাগলাম, সরি সরি এক্সপেক্ট করতে পারি একটা শর্তে। বাট কি শর্ত? বাপ নিয়ে আবির বলল। আমি বললাম, কি শর্ত? এই যে অ্যাসাইনমেন্টগুলো দেখতে পাচ্ছ, এই সবগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। দেখুন, আমি কখনো অ্যাসাইনমেন্ট করিনি, তার উপর এতগুলো আমি কিভাবে করব? আমি জানি না তুমি কিভাবে করবে, না হলে সরি অ্যাকসেপ্ট করতে পারবো না, বলে দিলাম। আপনার এক্সপেক্ট করার আমার কাছে, আপনার এক্সপেক্ট আপনার কাছে রাখুন, আমার আর সরি আপনার কাছে থাক, ঠিক আছে?
ভালোভাবে বলছিলাম তখন শুনলে না, তো আমার কিছু করার নেই। এইটা দেখাও। একটা ভিডিও অন করে আমার হাতে তার ফোনটা দিয়ে দিল। আমি ফোনটা হাতে নিয়ে ভিডিওটা দেখতে লাগলাম। আমি তো পুরাই অবাক, ছল ছল চোখে তার দিকে তাকিয়ে বললাম, এই ভিডিওটা আপনি কখন করলেন? যে সেটা শুনে তুমি কি করবে? আগে বলো, অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করবে কিনা? যদি না করি বেগচি দিয়ে অন্যদিকে তাকিয়ে আমি, বেশি কিছু না, এইটা ফেসবুক গ্রুপে আপলোড করে দিব, এই আর কি। ভেবে দেখো এখন কি করবে। যদি তুমি না করো তাহলে আমার সমস্যা নেই, আমার পোস্টে কত রিয়েক্ট উঠবে তা একটু ভেবে দেখি। এটা আর কোনো কিছু না, এটা সেই ভিডিও যেটাই আমি কান ধরে এক পা তুলে শহীদ মিনারের সামনে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি ভেবেই পাচ্ছি না এটা কখন ভিডিও করলো। শালার শালার তোর জীবনে তোকে ভুলবো না। মনে মনে আবিরের পুরো কুষ্টিকে বুকে উদ্ধার করে দিচ্ছি। তখনই কারোর ডাকে আমার ধ্যান ভাঙে। সেটা আর কেউ না, আবির। কি ভাবছো বেবি? তুমি কি অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করবে, নাকি সারা ইন্টারনেটবাসী তোমাকে দেখবে? তুমি কিন্তু অনেক পরিচিতি পাবে। একদিকে তার বলা কথাগুলো এসে তীরের মতো বিঁধেছে আমার শরীরে, তো অন্যদিকে তার ডং করা ইনোসেন্স মার্কা ফেসটা কাটা যায় লবণের মতো কাজ করছে। মেজাজটা মুহূর্তের মধ্যে বিগড়ে গেল। দেখুন, আমাকে দেখি কি আপনার ছোট বাচ্চা বলে মনে হচ্ছে যে সব সময় বেবি বেবি করছেন? ওই সব ফাউল নামে আমাকে ডাকবেন না, বলে দিলাম। চোখ রাঙিয়ে বললাম, ও মা, আমি ভয় পাইছি দোস্ত, তোরা আমাকে কেউ ধর। আবির দুষ্টুমি করতে লাগলো। দোস্ত, আমরাও ভয় পাইছি। এখন গরুর মতো চোখ রাঙাতে তোকে যদি আমরা যদি তাহলে তোমাকে কে ধরবে? ডং করে আয়ান, ঠিক বলছস তোরা। একেই তো বাচ্চা মেয়ে, তার উপর আবার আমাকে ইনোসেন্স সাজ, হার্ট অ্যাটাক করবো তো। এইসব বললো, সবাই দুষ্টুমি করতে লাগলো। স্টপ। আপনাদের কি আমাকে বাচ্চা মনে হচ্ছে? তোমাকে বাচ্চাদের মতো একদম মিষ্টি লাগছে। বাচ্চাদের মতো সবসময় মিষ্টি লাগে, কিন্তু আপনি আমাকে মিষ্টি বলে ডাকবেন না। কেন, তোমার মনে হচ্ছে না তুমি মিষ্টি দেখতে? ওয়েট, তোমাকে দেখাচ্ছি। বলেই নিজের ফোনটা নিয়ে কয়েকটা ছবি তুলে আমার হাতে ধরিয়ে দিল। ছবিটা দেখে এতক্ষণে আমার মনে পড়ছে যে আমি ভুলেই তো গেছিলাম আমি যে আজকে বাচ্চাদের মতো সেজেছি। জানি এখন একটা কথা বললে আরো 10টা কথা শুনিয়ে দিবে, তাই একদম চুপ করে আসি। যদি পাশে থেকে সেলো টিপ থাকতো তাহলে তাই দিয়ে রাখতাম। চুপ করে দাঁড়িয়ে আছি। ওরা আমাকে নিয়ে অনেক কথা বলে একটা একটা করে মোট 10টা অ্যাসাইনমেন্ট ধরিয়ে দিয়ে গেছে আমার কাছে। যে আমি একটা অ্যাসাইনমেন্ট করিনি কখনো, সেই আমি কিনা 10টা করবো। দিয়ে গেছে আর বলে গেছে যেন কালকের মধ্যে রিটার্ন করি, সেটা পরে দেখা যাবে। তাই চুপচাপ ক্লাসের ভেতরে পা রাখলাম। অনেকক্ষণ ধরে স্যার ক্লাসে কি যেন বোঝাচ্ছে, কিন্তু আমার মাথায় কিছুই ঢুকছে না। আমি অ্যাসাইনমেন্টের গভীর চিন্তায় মগ্ন। ভালো লাগছে না ক্লাস করতে, তাই ক্লাসের চারপাশে পর্যবেক্ষণ করছি। হঠাৎ চোখে এলো আমার ফ্রেন্ডদের দিকে। ওরা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ইশারায় সরি বলছি। আমি একটু ভ্রু কুঁচকে বাঁকা হাসি দিয়ে ওদের ইশারায় বুঝালাম বাহিরে আয়, কথা আছে। ওরা বাহিরে আসতেই ওদের হাতে 4টা অ্যাসাইনমেন্ট ধরিয়ে দিয়ে কিভাবে করতে হবে বুঝিয়ে দিলাম, আর বলে এলাম যদি এগুলো কালকের মধ্যে কমপ্লিট না করতে পারিস তাহলে আর সরি বলিস না। বেচারারা এখন পড়ছে মহা মুশকিলে। কেন সেদিন বেচারেরা আমাকে বাঘের গুহায় পাঠাই দিয়েছিল। বাড়িতে ফিরে এসে আপিকে আর ভাইয়ার 2টা অ্যাসাইনমেন্ট ধরিয়ে দিয়ে শাওয়ার করে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। ঘুমটা এতটাই গভীর ছিল যে সন্ধ্যার পরে ভাঙে। ঘুম থেকে জেগে ফ্রেশ হয়ে 1 কাপ কফি নিয়ে ব্যালকনিতে আমি। এটা আমার রোজকার দিনের হবি। আমার খুব ভালো লাগে হাতে 1 কাপ কফি নিয়ে বেলকনি কিংবা ছাদে বসে রাতের মিঠি মিঠি তারা বা আকাশ দেখতে। সবাই বলে আমার হাতে ম্যাজিক আছে, আমার হাতের কফি নাকি খুব ভালো হয়। তাই তো কেউ আমার উপর রেগে গেলে আমি তাকে কফি খাওয়াই। চোখ বন্ধ করে রাতের হাওয়া উপভোগ করছি আর কফি কাপে চুমুক দিচ্ছি। হঠাৎ কেউ আমার 2 চোখ চেপে ধরে। আমি চোখ বন্ধ অবস্থায় তার হাত ছুঁয়ে উপলব্ধি করার চেষ্টা করছি কি আমার বুঝতে বাকি রইল নাকি। আমি হাতটা নামিয়ে চোখ বন্ধ অবস্থায় বললাম, জান, তোমার এখন আসার সময় হলো। অভিমানী সুরে আমি। তুই আমাকে না দেখে চিনলি কিভাবে? মিষ্টি জান, জানবি আমার ফুফাতো ভাই। সবাই বলে সবাই বলে
আমরা নাকি বেস্ট জুটি, কিন্তু আমি সব সময় একে আমার ভাইয়ের চোখে দেখি। সবাই ওকে ছোট রাজ বলে ডাকে এবং খুব ভালোবাসে। আমার সব বিপদে ও এসে সব ঠিক করে দেয়, তাই শুধু আমি ওকে জান বলে ডাকি, আর ও আমাকে মিষ্টি জান বলে ডাকে। তোমাকে চিনতে আবার আমার কোনো কারণ লাগবে নাকি? তুমি তো আমার জান, তাহলে তো নিজের জানকে চিনতে চোখ খুলতে হবে কি? বাই দ্য ওয়ে, কখন এলে বলো? আরে অনেক আগে এসেছি, তুই তো তখন ঘুমানো অবস্থায় ছিলি। তখন তোকে খুব মায়াবী লাগছিল, তাই ডাক দেইনি, জানবি। ও আচ্ছা, একটা হেল্প করা না প্লিজ? করুণ সুরে আমি ওকে হেল্প চাইলাম। তারপর আমি জানবিকে 2টা অ্যাসাইনমেন্ট করতে দিলাম। সে রাজি হয়ে গেল। ডিনার করে রুমে এসে বসে ভাবছি, 10টার মধ্যে তো 8টার চিন্তা বাদ, মাত্র 2টা আছে। এখন এই 2টা আমাকেই করতে হবে। তাই কোনো চিন্তা না করে একটা কমপ্লিট করতে বসে গেলাম। একটু করতেই চোখে ঘুম এসে ধরা দিল। এখনই ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে মনে হচ্ছে কেউ আমাকে যেন ভালোভাবে পর্যবেক্ষণ করছে, কিন্তু তাতে আমার বিন্দু পরিমাণ আগ্রহ নেই। চোখ খুলে দেখার দেখার ঘুম নষ্ট করে তা দেখার কোনো ইচ্ছাই আমার নেই। তাই ঘুমিয়েই আমি ব্যস্ত। হঠাৎ মনে হচ্ছে আমি হাওয়ায় ভাসছি। আমার অনেক ইচ্ছা ছিল আমি হাওয়ায় ভাসবো, কিন্তু তা সম্ভব নয়। স্বপ্নের মধ্যে ভাসছি, তাই চোখ খুলে সেই ইচ্ছাটাকে আপাতত নষ্ট করতে চাচ্ছি না। ঘুমের মধ্যে মনে হচ্ছে কেউ আমার থুতনিতে চুমু খাচ্ছে, তার নিঃশ্বাস আমার মুখে আশ্রে পড়ছে, কিন্তু তাতেও আমার আক্ষেপ নেই। হঠাৎ মনে হলো কেউ আমার গলায় জোরে কামড় বসিয়ে দিল। একটা চিৎকার দিয়ে উঠলাম। চারদিকে ডিম লাইটের আলোতে সব স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু কাউকে দেখা গেল না। উঠে চারপাশে কাউকে খুঁজতে লাগলাম, কিন্তু কাউকে পেলাম না। দরজা জানালা সব ভেতর থেকে বন্ধ। তাহলে কে আসবে? হয়তো এটা আমার দেখা কোনো স্বপ্নের ছিল, তাই ভেবে আবার ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতেই গলায় প্রচুর ব্যথা অনুভব করলাম। কালকে রাতের ঘটনা এগুলো অনুসরণ করতে লাগলাম। দরজার দিকে তাকিয়ে দেখি দরজাটা খোলা, কিন্তু যখন রাতে আপনি দেখছিলাম তখন তো বন্ধ ছিল। আর বেডে কি করে আসলাম? আমি তো রাতে অ্যাসাইনমেন্ট করছিলাম। তাড়াতাড়ি উঠে অ্যাসাইনমেন্টের কাছে গিয়ে দেখলাম সবটা শেষ, কিন্তু আমি তো শেষ করিনি। আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পেলাম গলায় কালো দাগ পড়ে আছে। তার মানে কি রাতে কেউ আমার রুমে এসেছিল? কিংবা কাল রাতের ঘটনাগুলো কি আদৌ সত্যি? আমি তো ভয়ে মরে যাচ্ছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গলায় ভালো করে ওড়নাটাকে পেঁচিয়ে সব অ্যাসাইনমেন্টগুলো কালেক্ট করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে এলাম। সারা ভার্সিটিতে খুঁজে কোথাও আবিরকে দেখতে পাচ্ছি না। কোথায় যে গেল কে জানে। হঠাৎ কোথা থেকে জোরে ডাক দিল, এই যে মিষ্টি, আমাকে খুঁজছিলে বুঝি? আপনাকে আমি কেন খুঁজবো? আমি তো শুধু আপনার অ্যাসাইনমেন্টগুলোর জন্য। সে যাই হোক, খুঁজছিলে তো মিষ্টি? ঠিক আছে, যাই হোক। বাই দ্য ওয়ে, আমি আপনাকে মিষ্টি বলে ডাকতে বারণ করেছিলাম, ভুলে গেছেন কিনা? একটু রেগেই বললাম। এখন থেকে তোমাকে মিষ্টি বলেই ডাকবো। আচ্ছা যাই হোক, সবগুলো তুমি করছো তো? কৌতূহল নিয়ে আবির জিজ্ঞেস করলো। না, আমি একটাও করিনি। তাছাড়া সবগুলো করা যায় নাকি? একটা বাকি আছে, সেটা কালকে করে দিব। না, সেটা আজকেই লাগবে। ঠিক আছে, পরে করে দিব। না, এখন আমার সামনে করবে। বলেই আবির আমার হাত ধরে একটা ফাঁকা ক্লাসরুমে নিয়ে গেল। তারপর আমাকে একটা লো বেঞ্চে বসিয়ে তিনি হাই বেঞ্চে আমার মুখোমুখি বসলেন। আমি সেই কখন থেকে অ্যাসাইনমেন্ট করছি, আর সেই মহারাজ গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এদিকে গলার দাগটা তো অন্যদিকে প্রচুর গরম। তারপর তার উপরে সামনে থাকা লোকটার অদ্ভুত চাহনি, সাথে সামনে থাকা ছোট ছোট চুলগুলো বারবার সামনে পড়ছে, আর আমি তার কানের পেছনে গুজছি। সবই বিরক্তির কারণ লাগছে। শুরু শ্রেষ্ঠটাকে ডাকছি যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আবার চুলগুলো সামনে পড়তে আমি এবার হাত দিয়ে সরিয়ে নিলাম, ফু দিয়ে উড়িয়ে দিলাম। সামনে তাকিয়ে দেখলাম আমার কিছু চুল তার মুখে পড়েছে, আর তিনি চোখ বন্ধ করে আছে, আর কি যেন একটা উপভোগ করার চেষ্টা করছে। আজকাল বুঝি দেহ ব্যবসা পতিতালয়তে যাওয়ার শুরু করেছো নাকি? প্রথম দিন তো দেখলাম ওড়না ছাড়া এসেছিলে, চুলগুলো গুটি। মনে করেছিলাম পরের দিন হয়তো ড্রেসই পরবে না, কিন্তু তুমি তো দেখি আমার চেয়েও ফাস্ট। সেটা তো জানতাম না। আবির আমার চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো,
এই কথাগুলো শুনে আমি সেখানেই কান্না করে দিলাম। কিন্তু কেন কাঁদবো? আমি কেন কাঁদবো? আমি কেন কষ্ট পাবো? আমি তো এত কিছু কাজ করিনি যেমনটা তিনি ভাবছে। আমি ভাবতে অবাক লাগছে এইটা ভেবে। মানুষের মন মানসিকতা এত নীচ কেমন করে হয়? আমাকে এতগুলো বাজে কথা বলার পরও আমি একটুও কথা বললাম না। তাকে ধাক্কা দিয়ে আমার থেকে দূরে সরিয়ে দিলাম। ধাক্কার তাল সামলাতে না পেরে আবির নিচে পড়ে গেছে, কিন্তু আর তাতে কোনো কিছু যায় আসে না। আমি তার দিক থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকালাম। খুব ঘৃণা লাগছে তার দিকে তাকাতে। চোখ দুটো ভরে এসেছে, কাঁদবো না। আমি আস্তে আস্তে এগিয়ে গিয়ে অ্যাসাইনমেন্টগুলো তুলে তার হাতে ছুঁড়ে মারলাম। তারপর কড়া কড়া গলায় বললাম, আপনার অ্যাসাইনমেন্ট করা শেষ। এবার কি আমি ওই ভিডিওটা ডিলিট করতে পারি? দিলে দিন। আর কোনো কথা না বলে সোজা স্কুটি নিয়ে বেরিয়ে এলাম বাড়ির উদ্দেশ্যে। আর ভাবতে লাগলাম একটু আগের কথাগুলো। যখন তার মুখে আমার চুল গিয়েছিল, আমি হাত বাড়িয়ে আমার চুলগুলো তার মুখ থেকে সরিয়ে নিতেই তিনি আমার হাতটা ধরে ফেলেন। আচ্ছা, তুমি কি শ্যাম্পু ইউজ করো বলো তো? চুলের স্মেল নিতে নিতে আবির বলল। কেন বলুন তো? আবির অদ্ভুত দৃষ্টি করে আমার দিকে আসতে বেঞ্চ থেকে উঠে যেতে নেই। হঠাৎ আবিরও উঠে দাঁড়িয়ে এক পা করে আমার দিকে এগোতে লাগলেন। তার এগিয়ে আসা দেখে আমি পিছ হতে লাগলাম। পিছিয়ে যেতে যেতে দেয়ালের সাথে আটকে গেলাম। আবির আমার কাছে এসে তার এক হাতে আমার কোমরে চেপে ধরলেন, আর অন্য হাত দিয়ে দেয়ালে ঠেস দিয়ে আমার মুখের চুলের বাজে গুজছেন। তার প্রতিটি নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি। শরীর এক অদ্ভুত শিহরণ খেয়ে গেল। আমার কথা যেন সব গলায় আটকে গেল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কি কি করছেন? তুমি তো বললে না তুমি কি শ্যাম্পু ইউজ করো? আমি কেন এই শ্যাম্পুটা আমার হবু বউকে ইউজ করতে বলবো? হঠাৎ তিনি আমার গলার ওড়নাটা সরিয়ে ফেললেন। তারপর আমার গলার কাটার দাগটাই হাত বোলালেন। দেখে তো মনে হচ্ছে না এটা কোনো ছোট বাচ্চা। বাইট করছে আমার উদ্দেশ্য করে আবির। আচ্ছা, তুমি কি আবার বিয়ে টিয়ে করছো নাকি? আমি মাথা নাড়িয়ে না সূচক বুঝালাম। তারপরে কি হয়েছিল তা তো আপনারাই জানেন। বাড়ি ফিরে 1 ঘন্টা শাওয়ার নিয়ে বেডে বসে বসে নিজের চুল ছিঁড়ছি আর আফসোস করে বলছি, কেন কেন যে ওই ভার্সিটিতে ভর্তি হতে গেলাম এই বলে। ড্রয়িং রুম থেকে হাসির আওয়াজ পেয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3:50 বাজে। এখন কে আসবে ভাবছি। পাপা, ভাইয়া তো অফিসে। মাম্মা তো আবির বাড়িতে। আর কে? জানবি। ও, জানবি তো আছে, কিন্তু জানবি তো এত জোরে হাসে না। তাই কৌতূহল মেটাতে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালাম। গিয়ে দেখি সেখানে মজলিস বসেছে। পাপা, মাম্মা, আপ্পি, ভাইয়া আর জানবি তো আছেই ওদের সাথে যোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম, ভালো আছি। তুমি কেমন আছো জেরিন আমার ফুফু। এই তো আলহামদুলিল্লাহ। তোমরা যে আসবে জানতাম না তো, আগে বলোনি তো। কেন, আমরা এসেছি, তুই বুঝি খুশি হসনি? ঠিক আছে, আমরা চলে যাব। অজয় আমার ফুফা। কি বলো না বলো, তোমরা আসবে আর আমি খুশি হব না? পারলে তো আমি তোমাদের আমাদের সাথেই রাখি। কি থাকবে? না, থাকবো না। তোদের সাথে থাকলে আমার না খেয়েই সারাদিন থাকতে হবে। কি যে বলো না, তোমরা কেন না খেয়ে থাকবে? এখন কেমন না খেয়ে আসি তেমন। তোমরা এখনো কিছু খাওনি? তুই এসে একা একা সেই কখন থেকে ঘরের দরজা দিয়ে আসিস, তাহলে আমরা খাই কি করে? চলো তো আগে কিছু খেয়ে নেবে, তারপর সবাইকে নিয়ে লাঞ্চ করে নিলাম। রুমে ফিরে একবার ঠিক করে নিলাম আজ ক্লাবে যাব। অনেক দিন হলো তো যাওয়া হয় না, কিন্তু তার কোথায় হলো। জানবিকে নিয়ে আজকে পার্কে যেতে হবে। জানবি যতবার এসেছে ঠিক ততবার ওকে নিয়ে পার্কে ঘুরতে যেতে হয়েছে। তাই আমি একটা ড্রেস পরে হালকা একটু লিপস্টিক দিয়ে চুলগুলো ছিঁড়ে দিয়ে রেডি হলাম। বাহিরে বেরিয়ে দেখি জানবি আগেই বাইক নিয়ে দরজার দিকে তাকিয়ে আছে। আমি আর ওকে অপেক্ষা না করে সোজা বাইকে উঠে বসলাম। কিছুক্ষণ পরে আবার একটা পার্কে চলে আসলাম। আমি চারদিকে তাকিয়ে চারপাশের পরিবেশ, মানুষগুলোকে পর্যবেক্ষণ করার চেষ্টা করলাম। একটু আগে জানবির কাছে আমি বায়না ধরেছিলাম,
যে আমি আইসক্রিম খাবো, তাই সে গেছে আমার জন্য আইসক্রিম আনতে। আমি গাছের দিকে একটা বেঞ্চ দেখে সেখানে গিয়ে বসে পড়লাম। বারবার মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে, কিন্তু যতবারই করছি ঠিক ততবারই বৃথা। তাই চুপচাপ বসে আছি, যেন ফলো করছে করুক না, তাহলে আমার কি, আমার যায় আসে না। আমার বায়নায় ছেদ ঘটালো জানবীর। এই নে তোর আইসক্রিম, এবার খুশি তো? হাঁপাতে হাঁপাতে জানবি হ্যাঁ খুশি বলে আইসক্রিমটা মুখে পুরে দিলাম। জানবি আমার দিকে তাকিয়ে আছে, তাই আমি ওকে একটু সাধলাম। কিভাবে, কি দেখছো, খাবে নাকি? না তুই খা, আমি বাদাম খাবো। পকেট থেকে একটা বাদামের প্যাকেট নিয়ে হাতে দিয়ে ফু দিয়ে খেতে লাগলো। আমিও ডং দেখে আইসক্রিম খেতে লাগলাম। এমন ভাব নিচ্ছি মনে হচ্ছে জীবনেও চোখে দেখিনি। ও আমাকে দেখে ডং করে খেতে লাগলো। বাদামের খোসায় ফু দিতেই তা উড়ে এসে আমার চোখে পড়লো। আমি চোখ বন্ধ করে নিলাম। জানবি তাড়াতাড়ি এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে আমার গালে হাত দিয়ে চোখে ফু দিতে লাগলো। আমি হাত দিয়ে জানবির শার্ট শক্ত করে চেপে ধরছি। হঠাৎ কোনো হাতে তালির শব্দ পেয়ে তাকিয়ে দেখি আবির আর তার ফ্রেন্ডরা অদ্ভুত দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। জানবি উঠে দাঁড়ালো, আমিও উঠে দাঁড়ালাম। আমি তো ভেবেছিলাম তুমি বাড়িতে ওই সব নোংরা কাজ করো। তুমি যে এমন পার্কে এসে ওই সব কাজ করো জানতাম না তো। তাতে কি, আজ তো জানলাম। আচ্ছা, তোমার গলায় যে দাগটা, এইটা কি তোমার এই প্রেমিক দিয়েছে নাকি অন্য কোনো কাস্টমার? ছি ছি ছি, তোমার লজ্জা করছে না নিজের মা বাবার সম্মান নষ্ট করতে? আচ্ছা তো কি টাকা পয়সার অভাব? টাকা পয়সার অভাব থাকলে আমাকে বলতে পারতে, আমি দিতাম। আর যদি তোমার তাতেও না হতো তাহলে ভার্সিটি থেকে সাহায্য চাইতে পারতে, সাহায্য তুলে দিতাম, তাতে তো তোমার হতো। আর আমার এখন তোমার দিকে তাকাতেও ঘৃণা লাগছে। ছি ছি, নির্লজ্জ কোথাকার। ঘৃণার দৃষ্টিতে আবির। চারপাশে তাকিয়ে দেখি আমাদের দিকে অনেক মানুষের ছড়াছড়ি। খুব কাঁদতে ইচ্ছে করছে, আর নিজের কান্নাকে আটকে রাখতে পারলাম না। শব্দ করে কেঁদে দিলাম। জানবি আমাকে বেঞ্চ থেকে বসিয়ে মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু আমার কান্না কিছুতেই থামছে না, বেড়েই চলছে। সব লোক আমাদের ছবি তুলে কিছু একটা বলছে, কিন্তু তা আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। প্রথমবার জীবনে এমন অসম্মান আমি কখনোই পাইনি। পারলে এই মুহূর্তে মরে যেতাম, কিন্তু তবুও চেঁচিয়ে বলতে লাগলাম, আমি পতিতালয়ের বাসিন্দা, দেহ ব্যবসা করে থাকি, তার বিনিময়ে টাকা উপার্জন করি। আমার বাবার আমাকে টাকা দেওয়ার ক্ষমতা নেই। তার যেন কি বলছিলেন, আমি রাস্তায় রাস্তায় নোংরা কাজ করে থাকি। আমার যদি টাকার সমস্যা হয় তাহলে যেন আপনাকে বলি, আপনি দিবেন। আর যেন কি, একটু ভেবে আবার আমি, আপনার ক্ষমতা না থাকলে ভার্সিটি থেকে সাহায্য তুলে আমাকে দিবেন। আমি নাকি কাস্টমার নিয়ে ঘুরি, তাই না? এখন তাহলে আপনার বলা কথাগুলোর উত্তর দিই। আমি আলিয়া আহমেদ হানি, ডটার অফ তানজিন আহমেদ অ্যান্ড রাইসা তামেনা, দেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। আর তার মেয়েকে নাকি আপনি নোংরা কাজ করে টাকা উপার্জন করতে বললেন। হাউ ফানি, তাই না? চাইলে ওই রকম দশটা ভার্সিটির দায়িত্ব আমার পাপা একাই নিতে পারে, সেখান থেকে তাহবিল নেওয়ার দরকার পড়ে না। আর হ্যাঁ, সত্যি হলো এই যে আমার চোখে বাদামের খোসা গিয়েছিল, তাই জান সেটা তুলে নেওয়ার চেষ্টা করছিল বলেই উল্টো হাঁটা দিলাম বাড়ি ফেরার পথে। কিছু দূর গিয়েও ফিরে এলাম, তারপর আবিরের সামনে তুড়িয়ে বাজিয়ে বললাম, আর হ্যাঁ, কি যেন বলছিলেন আপনি সেদিন? মনে করার চেষ্টা করি আমি। আপনি নাকি মেয়েদের সম্মান করেন, তারা নাকি মায়ের জাত। তাহলে কি আমি মায়ের জাত না? ও সরি, আপনি হয়তো ভুলে করে বলে ফেলছিলেন। ওইখানে হয়তো হবে যে আপনি নিজের মায়ের জাত, তাকে সম্মান করেন। আর হ্যাঁ, আমার একটা কথা মনে হচ্ছে যে এই ধরনের নোংরা কাজ আপনি করেন, সবাইকে সেই রকম ভাবেন। ক্যারেক্টারলেস কোথাকার, এক প্রকার চেঁচিয়ে বললাম আমি। সাথে সাথে আবির মিষ্টি বলে আমার গায়ে হাত তোলার জন্য হাত তোলে। তা দেখে আমি দুই চোখ খিচে মেরে বন্ধ করে ফেলি। কিছুক্ষণ পর সবার সামনে থেকে থাকা লোকটার কোনো রেসপন্স না পেয়ে চোখ খুলে দেখি আবিরের হাতটা জানবি দৌড়ে আসে, আর দুজনার দিকে তাকিয়ে আছে, অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। তাদের দুজনার নীরবতা ভেঙে জানবি বলে উঠল, তোর সাহস তো কম না মিষ্টি জানের গায়ে হাত দেওয়ার। সে মিষ্টি গায়ে আজ পর্যন্ত
আমি একটা ফুলের টোকা অবধি লাগতে দিইনি, আর তুই তাকে মারতে চাইছিস? তোকে তো আমি, দেখো ভালোভাবে কথা বলো, আবিরজিৎ বলল। তোর সাথে এত আমার ভালোভাবে কথা বলা আমার ভাবতেও লজ্জা লাগছে। আমি তোর হাত ধরেছি। তুই তো আসলে একটা মানুষের জাত না রে, যারা অন্য জাতিকে সম্মান করতে পারে না। সত্যি আজ আমরা ব্যর্থ এই সমাজে। আর কোনো কথা বলার আগেই আমি জাহ্নবীকে টেনে ওইখান থেকে নিয়ে এলাম। আসার সময় এবার ও পিছনে ফিরে তাকাই অব্দি দেখতে চাইনি পেছনে থাকা লোকটার আবেগ। বাসায় ফিরে আমি একবারও রুমের বাহিরে যাইনি। আর জাহ্নবী পার্কের ব্যাপারটা নিয়ে বাড়িতে জানাতে বারণ করে দিয়েছি। মাঝরাতে বেডে শুয়ে এপাশ ওপাশ করছি, ঘুমোতে পারছি না। বারবার তখনকার দৃশ্যটা ভেসে উঠছে চোখের সামনে। আমি তবুও ভোলার চেষ্টা করছি, কিন্তু পারছি না। অবশেষে এক সময় ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে মনে হচ্ছে কেউ কেঁদে কেঁদে উঠছে, হয়তোবা আমার সেই স্বপ্নটা। কিন্তু হঠাৎ করে পানি পড়তেই লাফিয়ে উঠলাম। তাকিয়ে দেখি বাহির থেকে আসা আবছা আলোয় কেউ একজন আমার রুম থেকে ব্যালকনি দিয়ে বেরিয়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে ব্যালকনিতে গেলাম, কিন্তু অন্ধকারে কাউকে দেখতে পাচ্ছি না। আমি রুমে ঢুকে লাইটটা অন করে দিয়ে বেডে চোখ পড়তেই রক্তের দাগ দেখতে পেলাম। কিন্তু আমার বেডে রক্তের দাগ এলো কোথা থেকে সেটাই বুঝতে পারলাম না। তাই রুমের চারদিকে চোখ বুলাচ্ছি। চোখ দিয়ে আটকে গেল টেবিলের উপরে রাখা খাতার দিকে। জানালা থেকে আসা হওয়ায় খাতাটা কখনো বন্ধ হচ্ছে তো কখনো খুলছে। দেখে মনে হচ্ছে আমার সাথে লুকোচুরি খেলছে। আমি আস্তে আস্তে হেঁটে খাতাটার কাছে গেলাম। খাতাটা হাতে নিতেই দেখলাম কিছু একটা লেখা, তাই পড়তে শুরু করলাম। জানি এতক্ষণে তুমি হয়তো বুঝতে পেরেছ কেউ তোমার রুমে এসেছিল। তাহলে তুমি ঠিক ভাবছ আমি এসেছিলাম আমার মিষ্টির কাছে। তুমি হয়তো ভাবছ কে সে, তাহলে বলবো এবার ব্যালকনিতে এসে নিজের চোখে দেখে নাও। এতটুকু পড়তেই আমি ব্যালকনিতে চলে গেলাম। আমার রুমের আলোয় তাকে স্পষ্ট দেখা না গেল আবছা আবছা দেখা যাচ্ছে। আমি আবার পড়তে শুরু করলাম। আমি জানতাম তুমি আসবে। জানতে ইচ্ছা করছে না কী উদ্দেশ্যে আমি? তাহলে তোমার ফোনের ইন্টারনেট কানেকশনটা অন করো। আর কিছু লেখা নেই। আমি ফোনটা হাতে নিয়ে ইন্টারনেট কানেকশনটা অন করতেই একটা মেসেজ চলে এলো। কি ভাবছো তোমার এই অ্যাকাউন্টটা কোথায় পেয়েছি? তাহলে বলবো এভাবে ফোনটাকে যেখানে সেখানে পাসওয়ার্ড ছাড়া ফেলে রাখলে তো কেউ পাবে। কে আপনি? আর আমার রুমে কেন এসেছেন? আমি কি আপনাকে চিনি? আমি কে তা জেনে তুমি কি করবে? আপাতত এইটা জেনে রাখো, মিষ্টি প্রেমিক। আর হ্যাঁ, তোমার রুমে এসেছি তোমাকে দেখতে, তোমাকে সরি বলতে। কেন, কি করছেন আপনি? আর আর জানো, তোমাকে এত কিছু সহ্য করতে হলো। সত্যি বলছি আমি কিছুই ইচ্ছা করে করিনি। সেদিন তোমাকে প্রথম দেখছিলাম, তুমি স্কুটি চালিয়ে কোথায় একটা যাচ্ছিলে। রাস্তার মাঝে স্কুটিটা ওড়না পেঁচিয়ে যাওয়ার পর নাকের উপরে তোমার রাগ। যখন তুমি ভার্সিটির ভিতরে ঢুকছিলে তখন তোমার কপালে জমে থাকা বিন্দু বিন্দু পানি ঘাম, হাত বাড়িয়ে ঠান্ডা হাওয়া অনুভব করা, ঠোঁটের কোণে মিষ্টি হাসি, থুতনিতে থাকা কুচকুচে তিলটা, সবই যেন আমাকে তোমার কাছে টানছে। সেই দিন তোমার দেখা আর পেলাম না। পরের দিন ফলো করে পেলাম। জানো, রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় তোমাকে কতটা মায়াবী লাগছিল, আর সহ্য করতে পারলাম না, তাই ভাইটা দিয়ে দিলাম। আর তার জন্য তোমাকে এত কিছু সহ্য করতে হয়েছে। আই এম এক্সট্রিমলি সরি। তুমি পারলে আমাকে মাফ করে দিও। অনেক দেরি করে ফেললাম, এখন ঘুমাও, বাই। তার মানে আপনি আমাকে বাইটা দিয়েছিলেন? টেক্সটটা করার পর কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু কোনো রিপ্লাই আসলো না। আসবে কিভাবে? সিনই তো হয়নি। আমিও আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। 2 দিন হয়ে গেল ভার্সিটিতে যাওয়া হয় না, শুধু বাড়িতেই ছিলাম। ফ্রেন্ডরা অনেক ফোন দিয়েছিল, ভার্সিটিতে যেতে বলছিল, কিন্তু আমি যাই নাই। এই 2 দিনে অনেকবার ওই মিষ্টি প্রেমিকের সাথে কথা হয়েছে। যতটুকু জেনেছি তা হলো ও আমাদের ভার্সিটিতে পড়ে, এর বেশি কিছু না। তবে প্রথমবার কোনো ছেলের প্রতি এতটা দুর্বল হয়ে পড়েছি। এখন বেডে পড়ে ঘুমাচ্ছি। হঠাৎ আমার পাশে থাকা সেল ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি ঋতু ফোন দিয়েছে। ঘুম ঘুম চোখে তাকিয়ে রিসিভ করে নিলাম। হ্যাঁ বল, কোথায় তুই? 2 দিন ধরে আসছিস না কেন? আজকেও কি আসবি না নাকি?
কেন রে, তোর বিয়ে লেগেছে নাকি যে আসতেই হবে? না, ওরিয়েন্টেশন লেগেছে। সিনিয়র আপিরা সবাইকে কালকে শাড়ি পরে আসতে বলছে, আর ফার্স্ট ইয়ারের সবাইকে কিছু না কিছু করতে বলছে। ভালো তো জানা, আমাকে কেন বলছিস? কেন, তুই বুঝি আসবি না? শোন, আমরা তোর নাম না গানের লিস্টে দিয়ে দিয়েছি। কি ভালো করছিস, যখন আমার নাম দিয়েছিস তেমন আমার হয়ে গানটাও গেয়ে দিস ভাই। আর কিছু বলার আগেই আমি ফোনটা কেটে দিলাম। ফোনটা রাখতেই হঠাৎ একটা মেসেজ চলে এলো। তাকিয়ে দেখলাম সেই ছেলেটা। না চাইতেও মুখের কোণে হাসি চলে এলো। চেক করে দেখতে গেলাম, আজ 2 দিন তোমাকে দেখি না, মনে হচ্ছে 2 যুগ হয়ে গেছে। খুব দেখতে ইচ্ছে করছে তোমাকে, একবার আসবে প্লিজ। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে এলাম, হাজার না চাওয়ার সত্ত্বেও পা বাড়ালাম ভার্সিটির উদ্দেশ্যে। সেই কখন থেকে বেঞ্চের উপর দাঁড়িয়ে আছি, বেঞ্চটা একটু পর পর দুলছে, সাথে আমিও দুলছি। যখন তখন পড়ে যেতে পারি, পড়লে নির্ঘাত আমার কোমর ভেঙে যেতে পারে। ভার্সিটিতে আসার পরই সিনিয়র আপিরা আমাকে উঁচু বেঞ্চে দাঁড়িয়ে ডেকোরেশন করার দায়িত্বটা দিয়েছে। কোথায় ভেবেছিলাম আজকে একটু মিষ্টি প্রেমিকের সাথে দেখা করব, সেটা আর হলো কই। না পারলাম মিট করতে, না পারলাম লিস্ট থেকে নিজের নামটা বাদ দিতে। এই সব কথাগুলো ভাবছি আর কাজ করছি, হঠাৎ বেঞ্চটা খুব জোরে দুলতে শুরু করলো। যখন তখন পড়ে যেতে পারে, তাই নামার জন্য পা বাড়ালাম, কিন্তু শেষ রক্ষা আর হলো কই। আমি চোখ দুটো খিচে বন্ধ করে আসি। অনেকক্ষণ হলো, কিন্তু পড়লাম না, আর না পেলাম কোনো ব্যথা। তাই চোখ দুটো আস্তে আস্তে খুললাম। তাকিয়ে দেখলাম আমি আবিরের কোলে। হয়তো আমি পড়ে যাওয়ার আগেই ধরছে, তাই ব্যথা পাইনি। তিনি আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। প্রথমবার এত কাছে দেখতেছি না, কিন্তু মনে হচ্ছে প্রথমবারই দেখছি। ঠিক অদ্ভুত তাকে দেখতে, এই জন্য হয়তো তাকে ক্রাশ বয় বলে, হয়তো না। হাতে ব্যান্ডেজ করা, কিন্তু সেদিন তো দেখলাম না। কি এমন হয়েছে, থাক জেনে আমার কি। মেঘ পিছন থেকে বলল, কি রে, তোরা কি কুলে করেই সারা জীবন পার করে দিবে নাকি? দিলেও আমাদের সমস্যা নেই, কিন্তু আগে ভার্সিটির কাজগুলো তো করে নেই। ওদের কথায় আমাদের ভাবাবেগ হলো। সাথে সাথে আবির আমাকে নামিয়ে দিল। আমি অন্যদিকে তাকিয়ে রইলাম। যে কাজটা করতে পারো না সেটা কেন করতে আসো? যদি পরে হাত পা ভেঙে যেত তাহলে কি হতো? কেয়ারলেস একটা। অগ্নি দৃষ্টি দিয়ে আবির বলতে লাগলো, পড়লে পড়তাম, আপনার কি, আপনার তাতে কি যায় আসে? আমার আবার কি? এই কাজগুলো কে করতো? আমার ভূত করতো। বাই দ্য ওয়ে, শুনেছি ফার্স্ট ইয়ারের লিস্টটা নাকি আপনার কাছে। ওখান থেকে আমার নামটা রিমুভ করব, প্লিজ রিমুভটা করে দিয়েন। কেন? ও আচ্ছা, বুঝলাম। যে মেয়ে ভালোভাবে কথাটাই বলতে পারে না, সে আবার কি করে গান গাইবে? সেটা আমার আগেই বোঝা উচিত ছিল। ওকে আমি রিমুভ করে দিব, আবির বলল। এই না, আপনি রিমুভ করবেন না, আমি গান গাইবো, দেখিয়ে দিব এবার। কেন, এইমাত্র না বললে গাইবে না, এখন আবার কি হলো? আবির জিজ্ঞেস করলো। যা হওয়ার হয়েছে, আমি দেখিয়ে দিব যে আমি গান গাইতে পারি, আপনার তাতে কি? তারপর আমরা যে যার মতো কাজে ব্যস্ত হয়ে গেলাম। সন্ধ্যার দিকে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে লাঞ্চ আর ডিনার একসাথেই করে নিলাম। ফাংশনে যাওয়ার জন্য কি পরবো খুঁজে পাচ্ছি না। সিনিয়ররা বলছে শাড়ি পরতে, কিন্তু সমস্যা হলো আমি যে শাড়ি পরতে পারি না, আর তা আমি সামলাতেও পারি না। তার উপর আমার আবার কোনো শাড়ি নেই, কি করব বুঝতে পারছি না। গভীর ধ্যানে মগ্ন আমি। হঠাৎ একটা মেসেজ আসে আমার ফোনে। সিন করেই দেখতে পেলাম, ব্যালকনিতে যাও, ছোট একটা উপহার আছে। আমিও ব্যালকনির দিকে পা বাড়ালাম। গিয়ে দেখি একটা নীল রঙের শাড়ি, সাথে নীল রঙের কাচের চুড়ি। শাড়িটা রুমে এনে খুলতেই একটা চিরকুট পেলাম, যেখানে বড় বড় করে লেখা, আমি আমার মিষ্টি শাড়িতে দেখতে চাই শাড়ি তুমি কতটুকু মিষ্টি করে পরতে পারো। আমি কখনো শাড়ি পরিনি, একা একা পরা তো আর সম্ভবই না। তাই আপি আর মাম্মাকে আমাকে শাড়ি পরিয়ে দিতে বললাম। প্রথমবার শাড়ি পরাতে কেমন যেন কুচিগুলো খুলে খুলে যাচ্ছে, তাই মাম্মা একটা বেল্ট এনে শাড়ির কুচিগুলো ভালোভাবে আটকে দিয়ে শাড়ি দিয়ে বেল্টটাকে ঢেকে দিল। আমি মাম্মার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছি। তারপর মাম্মা বলল, এটা নাকি বকুলতলা সিরিয়াল থেকে শিখেছে। ভাগ্যিস মাম্মা সিরিয়াল দেখে শিখেছে, না হলে যে আমার কি হতো। তারপর হাত ভর্তি করে নীল রঙের কাচের চুড়িগুলো পরে নিলাম। চোখে মোটা করে কাজল, ঠোঁটে একটু হালকা গোলাপি রঙের লিপস্টিক, আর চুলগুলোকে ছেড়ে দিলাম।
মাম্মা আমাকে সোনার দুটো চকচকে পরিয়ে দিল, ঝুমকো পরিয়ে দিল, সাথে হাই ছিল। আয়নাতে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলাম, না খারাপ লাগছে না। কলেজ থেকে ভার্সিটির দূরত্ব অনেক বেশি, আবার ফিরতেও রাত হতে পারে, তাই স্কুটি নিয়ে গেলাম। ভার্সিটিতে ঢুকে আমার বন্ধুদের খুঁজতে লাগলাম। অনেকক্ষণ হয়ে গেল, পেলাম না। আবিরের সাথে একসাথে আড্ডা দিচ্ছি। আমি আস্তে করে তাদের দিকে এগিয়ে গেলাম। সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে, যাতে আমার অস্বস্তি বোধ হচ্ছে। আমি অন্যদিকে তাকিয়ে বললাম, এবার মুখটা অফ করুন প্লিজ, লাইনে না হলে ড্রেনের পানি ঢুকবে মুখে। ঢুকলে ঢুকুক, এমনি তো ম্যানেজ করে নেব। দোস্ত, তোকে তো পুরো জোশ লাগছে শাড়িতে, কি বলিস তোরা? কেন রে? ওকে তো সবসময় জোশ লাগে। লাগে তো, শাড়িতে একটু বেশি সুন্দর লাগছে, তাসফি বললো আর কি। আহাত, বলছি কি দোস্ত, এখন থেকে তুই প্রতিদিন শাড়ি পরে আসিস কেমন? আমি, তুই পর শাড়ি। একবার পরেই আমার জীবনের 12টা বেজে গেল, কন্ট্রোল করতে পারছি না। আর তোরা আসছে না আমায় জ্ঞান দিতে। মেঘ, যাই বলো, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। সবাই ঠিক একই কথা বলতে লাগলো। সবাই আমার এত প্রশংসা করছে, কিন্তু সামনে থাকা আবির কোনো কিছুই বলছে না। সে আমার দিকে এখনো তাকিয়ে আছে। সবাই এত প্রশংসা করছে, তুই কিছু বলবি না? আবিরকে উদ্দেশ্য করে আয়ান বলল, এখানে প্রশংসা করার কি আছে? ময়দা মাখলে দাঁড় কাককেও ময়ূরের মতো মনে হয়, তারপরও সে তো দাঁড় কাকও হয়ে উঠতে পারেনি। আবিরের কথায় আমার মুডটা ছোট হয়ে গেল। আয়ান হয়তো বুঝতে পেরেছে, তাই আমাকে একটু ভার্সিটিতে ঘুরিয়ে দেখতে নিয়ে গেল। একে একে অনেক কিছুই দেখলাম। এই কয়দিনে ঝামেলাই ছিল, তাই ভালো করে দেখা হয়ে ওঠেনি। হঠাৎ আয়ান বলে উঠল, জানো, আমি কখনো আবিরকে কারোর সাথে এমন রুড বিহেভ করতে দেখিনি, কিন্তু কেন তোমার সাথে এমন করছে কিছুই বুঝতে পারছি না। ওর ওই হাতের ব্যান্ডেজটা দেখতে পাচ্ছ, ওইটাও তোমার জন্য করেছে। তোমার গায়ে হাত তুলতে গিয়েছিল যে, তাই প্লিজ আমি ওর ব্যাপারে কিছু শুনতে চাই না। তারপরে আমরা হাঁটা নিলাম স্টেজের দিকে। প্রচুর ভিড়। কিছু দূর এগোতেই কেউ আমার হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে গেল। চারপাশে এত মানুষ কে দিল সেটাই বুঝতে পারছি না। আমি এক কোণে গিয়ে চিরকুটটা খুলে দেখলাম। মুগ্ধ করা স্নিগ্ধ নয়ন আমার ধরছে ঘিরে। একবার যদি দাও সুযোগ আমায়, ভালোবাসায় রাঙিয়ে দেব তোমায় মিষ্টি প্রেমে। পরে মেয়েটির মুখে হাসি ফুটলো, কিন্তু নিচে কি এগুলো লেখা কিছুই চিন্তিত হয়ে গেলাম। শাড়িটা একটু ঠিকভাবে পরে নাও, তোমার শাড়ির পিছনের অংশ দেখা যাচ্ছে। সবাই কেমন বাজে নজরে তাকিয়ে আছে। আমি শাড়ি দিয়ে টেনে পেটটাকে ডেকে নিলাম। চারদিকে আমার ফ্রেন্ডদের খুঁজতে লাগলাম, কিন্তু ওদের কোথাও দেখা যাচ্ছে না। এর মধ্যে আমার নাম মাইকে অ্যানাউন্স হয়ে গেছে। আমি এখন পড়েছি দ্বিধাদ্বন্দ্বে, কি করব বুঝতে পারছি না। তাসফি এসে আমাকে টেনে তাড়াতাড়ি স্টেজে পাঠিয়ে দিল। আমিও স্টেজে উঠে গেলাম। আমি উঠতেই ব্যান্ড দলের ছেলেরা গিটার বাজাতে শুরু করলো। আমি ওদেরকে থামিয়ে দিয়ে ওদের হাত থেকে গিটারটা নিয়ে নিজেই বাজাতে শুরু করলাম। তারপর গান ধরলাম। একটু গান গেয়ে থেমে যাওয়াতেই চারদিকে হইচই শুনতে পেলাম। আমার ফ্রেন্ডরা আমাকে আবার গান ধরতে বলছে। সবার মুখে হাসি থাকলেও হাসি নেই আবিরের মুখে। সে অগ্নি দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার এই দৃষ্টির আসল মানেটাই আমি ঠিক বুঝতে পারছি না। সে আমার আজও অজানা। তাই তার থেকে দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে আমি আবারও গান গাইতে শুরু করলাম। গান গাওয়ার মাঝেই চোখ গেল আবিরের দিকে। সে আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কি করব বুঝতে পারছি না। গলা দিয়ে যেন একটু সুরও বের হচ্ছে না। তাই গানটা এখানেই অফ করলাম। গান শেষ করতে হাজার হাজার কলতারির আওয়াজ ভেসে আসছে, যাতে আমার ঠোঁটের কোণে একটু হাসি ফুটলো। আমার মুখ হাসি ফুটলেও আবিরের মুখে কোনো হাসি নেই। একটু সময় যদি আমার সামনে থাকি, তাহলে মনে হয় ও চোখের আগুনে আমি পুড়ে যাব। তাই সামনের দিকে একটু ঝুঁকে ভাব নিয়ে সবাইকে থ্যাংক ইউ বলে স্টেজ থেকে নেমে এলাম। নেমে আসতেই আমার ফ্রেন্ডরা আমাকে জড়িয়ে ধরলো, আমাকে অনেক অনেক বাহবা দিল। আমিও ওদেরকে জড়িয়ে ধরলাম, থ্যাংক ইউ জানালাম। তারপরে সবাই একসাথে সামনের দিকে হাঁটা দিলাম। কিছু দূর হাঁটতে তাসফি এসে বলে উঠলো, দোস্ত, আজকে একটা ছেলেকে দেখেছি, কি অ্যাটিটিউড রে, ওই ছেলেটাকে ইমপ্রেস করতে পারবি? আমি বললাম, কেন না, এটাই তো আমার রোজকার কাজ। কোন ছেলেটারে? আহাদ বলল, তুই পারবি না, সেই দিন আবিরকেই পটাতে পারিস নাই।
আমি বললাম, আবিরকে পারি নাই তো কি হয়েছে, অন্য ছেলেকে ঠিকই পারবো। ঋতু বলল, যদি না পারিস, না পারলে জীবনে আর কোনোদিন চ্যালেঞ্জ ধরবো না। সবাই বলল, আচ্ছা ঠিক আছে, ও পারবে, ওর মতো মেয়েরা এটাই খুব ভালো পারে। আবির আমাকে বলল, শাড়ি পরে শাড়ি পরে শরীরের প্রাইভেট পার্ট বের করে রেখেছ, নাকি শরীর দেখাচ্ছ, নাকি বোঝানোর চেষ্টা করছো তোমার ফিগার দেখতে সুন্দর? তোমার কি লজ্জা করছে না? তোমার দিকে সবাই কেমন বাজে দৃষ্টিতে দেখছে, নাকি লজ্জাটাও নেই? আবির আমাকে বলতে লাগলো, ভালোভাবে আর ভদ্রভাবে কথা বলুন। আপনার লজ্জা করছে না একটা মেয়ের সাথে এইভাবে কথা বলতে? লজ্জা কেন করবে? যে যেমন আমি তাকে তেমনই ভাবে বলি, তাই না? তোমার চরিত্র যেমন নোংরা, তেমন নোংরা ভাবেই বলতে হয়। কি করছি আমি আবির? প্লিজ থামো। ও ইচ্ছে করে হয়তো সব কিছু করিনি, ভুল হয়ে গেছে, ছেড়ে দে না। মেঘও বলল, আমাদেরও তাই মনে হচ্ছে। তাই মনে হচ্ছে মানে? ও একজন প্রাপ্তবয়স্ক মেয়ে, ভুল হয় কি করে? যখন স্টেজে গান গাইছিল জানিস, তখনও কিভাবে বাজে নজরে ছেলেরা দেখছিল। দেখলে দেখবে, তাতে আপনার কি? হ্যাঁ, তুমি তো খুব এনজয় করো এসব, তাই না? আবির ভাই, এই মেয়ে একদম চুপ। তোমার মুখ থেকে আমি বাই ডাক শুনতে চাই না, বুঝছো তুমি? আর নিজেকে সামলাতে না পারলাম না, ভেবে করে কেঁদে দিলাম। এই মেয়ে, নাকে কান্না অফ করো, না হলে দেব একটা ঠাটিয়ে গাল। আবিরের ধমকে আমার কান্না থামার বদলে আরো বেড়ে গেল। জানি এখন আরো বকবে, তাই কাঁদতে কাঁদতে ভার্সিটি থেকে স্কুটি নিয়ে বেরিয়ে এলাম আমার প্রিয় জায়গাটায়, যেখানে গেলে আমার মন ভালো হয়ে যায়। সেই ছোটবেলা থেকেই আমি সেখানে যাই, অদ্ভুত ভাবে আমার মন ভালো হয়ে যায়। তাই আজ এই মন খারাপের দিনে স্কুটি নিয়ে চলে এসেছি আমার মন ভালো হওয়ার গন্তব্যে। পৌঁছাতে পৌঁছাতে প্রায় 15 মিনিট লেগে গেছে, ফুল স্পিডে গাড়ি চালানোর কারণে। তাছাড়া রাস্তা পুরো ফাঁকা ছিল, না হলে আস্তে আস্তে প্রায় 25 মিনিট লাগতো। রাস্তার উপর স্কুটিটা থামিয়ে পা দিয়ে হুইলটা খুলে নদীর তীরে গেলাম। এই নদীর তীরই আমার প্রিয় জায়গা। নদীর তীরই আমার প্রিয় জায়গা। নদীর পাড়ে ঘাসের উপর বসে নদীর পানিতে পা ভিজিয়ে দিলাম। আজকে আকাশ এক খালি চাঁদ উঠেছে, আর প্রতিচ্ছবি ফুটেছে নদীর পানিতে। অনেক অপরূপ সুন্দর লাগছে। আমি নদীর পানিতে হাত ভিজিয়ে একা একা পানি ছুড়াছুড়ি খেলতে লাগলাম। খেলতে খেলতে অনেকক্ষণ পরে এমনিতেই মনটা ভালো হয়ে গেল, তাই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে এলাম। ফেরার পথে কতগুলো ছেলেকে দেখতে পেলাম, তারা একটা লোকের কাছে থেকে কিছু একটা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু লোকটা দিতে চাইছে না, হয়তো কোনো মূল্যবান কিছু। ওই ছেলেরা সংখ্যায় অনেক, কিন্তু লোকটা একা। ছেলেগুলোর হাতে অস্ত্র আছে। লোকটা লোকটাকে দেখেও আমি সামনের দিকে এগিয়ে গেলাম। অনেক দূরে গিয়ে ভাবতে লাগলাম, যদি লোকটাকে ওরা মেরে ফেলে তখন। তাই আবার ফিরে এলাম লোকটাকে বাঁচাবো এই আশায়। এসে দেখতে পেলাম লোকটাকে ব্যাগটা ছেলেগুলো নিয়ে গেছে। আমি ওদের সামনে গিয়ে বললাম, আপনারা ওনার ব্যাগটা দিয়ে দিন, আর না হলে আর যে যার মতো নিজের বাড়ি ফিরে যান। বাড়ি তো ফিরে যেতেই চেয়েছিলাম, কিন্তু এখন এইরকম একটা ফুটন্ত ফুল রেখে বাড়ি যাই কি করে? ছেলেরা আমার দিকে বাজেভাবে তাকিয়ে রইলো। ওদের মধ্যে কেউ বলতে লাগলো, ঠিক, একটু ফুলের সাথে ফুলসজ্জা করা যাক। আমিও কিন্তু ফুলের সুবাস নিতে চাই। হ্যাঁ, আমরাও। দেখুন, এটা কিন্তু ভালো হচ্ছে না। আপনাদের মতো ছেলেদের কিভাবে জুতা দিয়ে মারতে হয় সেটা আমি ঠিক ভালো করেই জানি। কি যে বলো রূপসী, গোলাপ তো কাটা থাকবেই, তাই বলে কি গোলাপের সুবাস নিব না? মুহূর্তের মধ্যে আমার মেজাজটা বিগড়ে গেল। আমি পা থেকে হিলটা খুলে ঠাস ঠাস করে লাগিয়ে দিলাম। সাথে সাথে ছেলেটা আমার হাতটা পেছনে মুচড়ে পেলে বাঁকিয়ে ফেললো। আমি হাতে প্রচুর ব্যথা পেয়েছি। মনে হচ্ছে এই বুঝি হাতটা ভেঙে যাচ্ছে। ছেলেটা আমার দিকে নেশাগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে রইলো। কি যেন বলছে তুই? আজকে জুতো দিয়ে মারবি? আবার মারিস? আবার মার না দেখি, কত বড় সাহস তোর! মা, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। আমার টাকা গেছে যাক, আমি খেটে আবার টাকা উপার্জন করতে পারবো, কিন্তু তোমার সম্মান গেলে তা আর অর্জন করা সম্ভব না। পালাও, করুণ সুরে লোকটা আমাকে বলতে লাগলো। লোকটার কথাগুলো শুনে আমি ছেলেগুলোকে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছি, তারপরও থামছি না। পায়ে হিল জুতো, যার কারণে একটুতেই প্রচুর ব্যথা পাচ্ছি। রাস্তার চারপাশে কাউকে দেখতে পাচ্ছি না যে তার কাছে একটু সাহায্য চাইবো।
পিছনে তাকিয়ে দেখি ছেলেরাও আমার পিছন পিছন আসছে। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মনে হচ্ছে জীবনটা যেন এখানেই থমকে যায়। আমার দৌড়ানোর পথে বাধা হয়ে দাঁড়ায় আমার পায়ের জুতা। জুতো জুতোর হিলটা ভেঙে আমি নিচে পড়ে যাই। সাথে সাথে ছেলেগুলো আমার চারপাশ ঘিরে ফেলে। আমি পড়ে গিয়ে পায়ে অনেক ব্যথা পেয়েছি। হাঁটার শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছি। পায়ে ছিল দুটো, পায়ে হিল দুটো ফুলে গেছে। উঠে দাঁড়ালাম। উঠে দাঁড়ানোর শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছি। তবু কোমরে হাত দিয়ে উঠে দাঁড়ালাম। কোমরে মোটা শক্ত কিছু অনুভব করার বুঝতে পারলাম, একটা বেল্ট, যেটা মাম্মা শাড়ি কন্ট্রোল করার জন্য পরিয়ে দিয়েছিল। এটার কথা আমার মাথা থেকে একদমই বেরিয়ে গিয়েছিল। তাই ওদের হাত থেকে ব্যাগটা টান দিয়ে আমার আমার হাতে এনে একটু বাঁকা হেসে বললাম, তোরা তো আমাকে আদর করতে চেয়েছিলি, আজ আমি তোদেরকে আদর দিব। এমন একটা আদর দিব যে জীবনে কোনোদিন ভুলতে পারবি না। সত্যি বলছিস? তাহলে আয়, কাছে আয়। ওরা আমার দিকে এগোতে লাগলো। আমার দিকে এগোতে এগোতে আমি তাড়াতাড়ি কোমর থেকে বেলটা খুলে একের পর এক মারতেই শুরু করলাম, একটার পর একটা ছেলের গায়ে। হাতে ব্যথায় আর পারছি না, পায়ে ব্যথা আর দাঁড়িয়েও থাকতে পারছি না। কিন্তু যদি আমি থেমে যাই তাহলে তাহলেই আমার জীবনটা এখানেই নষ্ট হয়ে যাবে। এইভাবে আঘাত করেই চলেছি। এক সময় ওরা ক্লান্ত হয়ে নিচে শুয়ে পড়ে। আমি অন্যদিকে তাকিয়ে দেখি সেই লোকটা আমার দিকে এগিয়ে আসছে। আমিও তার দিকে এগিয়ে গিয়ে ব্যাগটা তার হাতে ধরিয়ে দিলাম। এই ফাঁকে একটা ছেলে আমার মাথায় ইট দিয়ে জোরে আঘাত করলো। সাথে সাথে মাথা ফেটে অজরে রক্ত বের হতে যাচ্ছে। আমি এক হাত মাথায় দিয়ে ছেলেটার দিকে ইটটা নিয়ে আবার ওর মাথায় আঘাত করি। মারতে মারতে এক পর্যায়ে ছেলেটা রাস্তায় নুয়ে পড়ে। এদিকে আমার চোখের চারপাশে সবকিছু যেমন ঝাপসা হয়ে যেতে লাগলো। চোখ মেলে রাখার শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছি। ঝাপসা চোখে চেনা কোনো মানুষকে দেখতে পাই, ডাক দেওয়ার শক্তিটুকু যেন আর নেই। কিভাবে ডাক দিব? ওইখানেই মাটিতে লুটিয়ে পড়লাম আমি। চোখ দুটো আমার বন্ধ হয়ে গেল। চোখ খুলতেই নিজেকে হাসপাতালে বেডে দেখতে পেলাম। কিন্তু আমি এখানে কি করে আসলাম? কালকে রাতে কি হয়েছিল কিছুই মনে করতে লাগলাম। অবশেষে মনে পড়ে গেল। নিজের দিকে তাকিয়ে পুরো হাঁকো হয়ে গেলাম। হাতে ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ, এই ব্যান্ড, মাথায়ও ব্যান্ডেজ। হাতে সেলাইন চলছে। উঠে বসার শক্তিটুকু পাচ্ছি না। সারা শরীরে ব্যথা অনুভব করছি। আর জ্ঞান ফিরেছে দেখে নার্স আমার বাড়ির লোকদের খবর দিতে গেছে। কিছুক্ষণের মধ্যে তারা সবাই ভেতরে চলে এসেছে। সবার চোখে আমাকে হারানোর ভয় আমি খুঁজে পেয়েছিলাম। সবার চোখে যেন কোনায় অশ্রু জমে গেছে। পাশে পাশে চোখ পড়তেই দাদু দিদাকে দেখতে পেলাম। কিন্তু দাদু দিদা তো থমকে যাচ্ছে। থাম থেকে আসতে কম হলেও 8-10 ঘন্টা লাগে। আমি বাহিরে তাকিয়ে এই সময় অনুভব করার চেষ্টা করছি। বাহিরে এখনো রাত, কিন্তু তা কিভাবে সম্ভব? তখন তো রাত 1টা কিংবা 2টা ছিল। যদি তখন শুনে আসতে আসতে সকাল 10টা, কিন্তু এখনো রাত। আমার মাথায় কিছুই ঢুকছে না। আমি কিছু বুঝে ওঠার আগেই বসার চেষ্টা করছি। একদম উঠবি না, শুয়ে থাক। আমাদের টেনশন দিয়ে কি পাস বলবি তো? আজকে যদি জানবি ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে ওই দিকটাই না যেত তাহলে কি হতে পারতো ভাবতে পারছিস? এতক্ষণে বুঝতে পারলাম আমি যাকে আবছা আবছা দেখেছিলাম সে আর কেউ নয়, সে জানবি ছিল। তানজিম, যদি তোর কিছু হয়ে যেত? একটা দিন ধরে কেউ কিছু খাচ্ছে না, তোর চিন্তায় বিভোর। মা বাবা তোর খবর শুনে সেই সকালে ছুটে এসেছে। এখন পর্যন্ত দাঁতে দাঁতে কুটকুটিনি করে কান্না করছে। কি বলবো বুঝতে পারছি না। সত্যি তো আমার জন্য যদি আমি ওই লোকটার বিপদে পাশে না দাঁড়াতাম তাহলে এমন কিছু হতো না। কিন্তু অন্যের বিপদে তাকে সাহায্য করবো না, এটা আবার কি করে হয়? হঠাৎ ও লোকটার কথা মাথায় আসতেই আমি তার কথা জিজ্ঞাসা করলাম। বলছিলাম কি, ওই লোকটার কথা চিন্তা করতে হবে না। তখন তোর ওই অবস্থায় দেখে আমি আর তিনি তোকে এই হাসপাতালে অ্যাডমিট করি। তিনি সকাল হতে হতেই এখান থেকে চলে গেছে। একবারও ভেবে দেখ কেমন লোক। তারপর তোর আর একবারও খোঁজ নেয়নি। আরে ভাব ওই দায়িত্বহীন জ্ঞানহীন মানুষটার কথা। ধমক দিয়ে আমার দাদু বলল, আরে থামবি তো তোরা? আমার দিদি ভাই অসুস্থ আর তোরা তাকে ওইসব কথা বলে বকছিস। ওকে আগে একটু সুস্থ হতে দে, তারপর তোরা এইসব বলিস। তারপর সবাই চলে যায়।
আমি দিদার কোলে মাথা রাখি। দিদা আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে অনেকক্ষণ গল্প করলো। 3 দিন হাসপাতালে এবং 4 দিন বাড়িতে থাকার পর এখন আমি অনেকটাই ফিট। তবে হাতে পায়ে এখনো ব্যান্ডেজ, এখনো সম্পূর্ণ খোলা হয়নি। প্রতিদিন নতুন ব্যান্ডেজ করিয়ে দেই। সপ্তাহে একবার করে চেক আপ করতে বলছে। মাথায় আঘাত পাওয়ার কারণে টিস্যু ড্যামেজ হয়ে গেছে। যদি প্রপার চিকিৎসা না নেই তাহলে নাকি পরে বড় সমস্যা হতে পারে। এই কয়দিনে আমাকে একদম একা ছাড়িনি কেউ, সারাক্ষণ কেউ না কেউ পাশে ছিল। ফোনটা তো একদম দেয়নি। ফোনের কারণে হাতের ব্যথাটা বাড়তে পারে, তাই ডাক্তার দিতে বারণ করেছে। তবে আজকে দিয়ে গেছে। এই কয়দিনে আমাকে দেখতে অনেকবার আমার অনেক ফ্রেন্ড এসেছে, অনেক কথা হয়েছে ওদের সাথে। আজকে আপিকে দেখতে পাত্রপক্ষ আসবে। আসবে বললে ভুল হবে, বিয়ের ডেট ফাইনাল করতে আসবে, তাই সবাই ব্যস্ত। আমার পাশে কেউ নেই, আমার একা একা বোরিং লাগবে, তাই ফোনটা আজকে দিয়ে গেছে। বেডের পাশে ফোনটা হাতে নিয়ে ইন্টারনেট কানেকশন অন করলাম, কিন্তু কোনো মেসেজ বা কল নেই আমার সেই মিষ্টি প্রেমিকের। হয়তো আমি তার কথা রাখতে পারিনি, তাই অভিমান করেছে। আমিও ফোনটা রেখে অন্য পাশ ফিরে শুয়ে চোখ দুটো বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। হঠাৎ একটা মেসেজ এর আওয়াজে পেছন থেকে ফোনটা দেখি। আমার সেই মিষ্টি প্রেমিক। না চাইতেও ঠোঁটের কোনো মিষ্টি হাসি ফুটে উঠল। তাড়াতাড়ি সিম করে নিলাম। কোথায় ছিলে তুমি? হ্যাঁ, জানো তো টেনশনে ছিলাম। আমি অভিমান করেছি, তুমি ভাঙাবে না। তুমি কি করলে? 7 দিন ধরে অনলাইনে আসছো না, না ভার্সিটিতে। কি রিপ্লাই দিব ভেবে পাচ্ছি না, তাই রিপ্লাই না দিয়ে ফোনটা রাখতেই আবার নোটিফিকেশন চলে এলো। সিন করে দেখলাম। এত অ্যাটিটিউড কিসের? হ্যাঁ, তোমার রিপ্লাই দিচ্ছে না কেন? আমি কাউকে অ্যাটিটিউড দেখাই না। দেখুন তো আপনারা, এই যে আড়ালে আড়ালে থেকে আমি তাকে ফলো করি, একটু টেক্সট করলাম, এটাকে অ্যাটিটিউড বলে না, এটাকে বলে সেফ থাকা, বুঝলে? তোমার সামনে গেলে যদি তুমি আবার আমাকে নিয়ে চ্যালেঞ্জ ধরো। অন্য পাশে টেক্সটই। ও আচ্ছা, তাই বুঝি। সাথে সাথে ওপার থেকে একটা রিপ্লাই আসলো। সিন করব তার আগেই রুমের দরজায় নক করলো। তাকিয়ে দেখি ঋতু আর তাসফি এসেছে। তার আর মেসেজটা সিন না করেই রেখে দিলাম। এখন কেমন আছিস দোস্ত? এই তো আলহামদুলিল্লাহ, ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে একে অপরের সাথে আলাপ করতে করতে ব্যস্ত হয়ে গেলাম। 2 ঘন্টা ধরে সেজে তৈরি হয়ে নিলাম, পারফেক্ট আমার দিদার মতো। একদম সাজটা যেমন তেমন হয়নি, একটু বুড়ো বুড়ো লাগছে। জাহ্নবীকেও সাজিয়ে দিলাম আমার দাদুর মতো। আর ঋতু আর তাসফিকে পাঠিয়েছি দাদু দিদারের সাথে গল্প করতে। আর বারবার বলে দিয়েছি যাতে কিছুই রুমের বাহিরে না যেতে বা বেরোতে না পারে। মাথায় ঘোমটাটা একটু টেনে নিয়ে দিলাম যাতে ব্যান্ডেজটা দেখা না যায়। হাত দিয়ে ভালোভাবে আঁচলটা পেঁচিয়ে রেখেছি যাতে হাতের ব্যান্ডেজটা দেখা না যায়। শাড়িটা একটু নিচে নামিয়ে পরেছি যাতে পায়ের ব্যান্ডেজটাও দেখা না যায়। কিরে, তুই রেডি তো? আমি রেডি। তোমাকে আর কতবার বলবা তুই না তুমি বলবে? বুঝতে পারছো না? যদি ধরা পড়ে যাই তাহলে তোমার একদিন কি আমার একদিন। আচ্ছা ঠিক আছে, আগে তো ওইখানে যাই। তারা তো এসেছে অনেকক্ষণ আগেই, আর আপিকেও নিয়ে গেছে জানি। আর হ্যাঁ, একদম আমার নাম ধরে ডাকবে না। ও গো, হ্যাঁ গো বলে আমাকে ডাকবে। হ্যাঁ, মনে থাকবে। চুপ কর, চুপ, এখন না, ওখানে গিয়ে চলো। তারপর আমরা একসাথে ড্রয়িং রুমের দিকে গেলাম। আমি হাঁটতে পারছি না, জাহ্নবী আমাকে ধরে হাঁটছে। বেচারা পড়েছে মহা মুশকিল। ও একদম রাজি হতে চায়নি, আমি জোর করে রাজি করিয়েছি। ওখানে যেতেই সবাই আমাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। সবাই এমন ভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে ভূত দেখছে। তাকিয়ে থাকবেই না বা কেন? আমাদের তো এখন আগে কখনো দেখিনি, কিন্তু তাদের চেয়ে বেশি অবাক হয়েছি আমি, কারণ সামনে থাকা মানুষটিকে কখনো আমি আমাদের বাড়িতে আশা করিনি। শেষ পর্যন্ত কিনা নিজের ক্রাশকে আমার জিজু ডাকতে হবে। সবাই আমার পরনে এমন অদ্ভুত পোশাক দেখে আমার দিকে চোখ ছানা পোড়া করে তাকিয়ে আছে। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না, কিন্তু এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। তাই জোরে জোরে রাগী গলায় বললাম, তোদের কি কেউ কোনো আদব কায়দা শেখায়নি? কেউ বড়দেরকে সালাম দিতে হয় সেটাও বুঝিস না? জাহ্নবীকে উদ্দেশ্য করে বলি আমি, ওগো শুনছো তুমি? এমন করে আমি আমার দিদি ভাইকে কিছুতেই বিয়ে দেব না, কিন্তু হ্যাঁ বলে দিলাম। দিদার মতো করে নাক টেনে আমি। সবাই আমার দিকে তাকিয়ে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে।
কেউ কিছু বলার আগেই আমি জানভিকে একটা খুঁচা দিলাম। জানভিও আমার সাথে তালে তাল মিলালো। আমিও তো তাই দেখছি, তুমি যা বলবে তাই হবে। ওই ছেলের সাথে কিছুতেই আমরা আমাদের মেয়ের বিয়ে দিব না। জানভির কথা শুনে নিহাল দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকুম চাচা, কিছু মনে করিয়েন না। চাচা যান, আসলে আমি বুঝতে পারি নাই নিহাল আবিরের বাবা, নীলিমা আবিরের মা। এতক্ষণে খেয়াল করলাম ওই লোকটা আমার পরিচিত, কোথাও একটা দেখছি, কিন্তু কোথায় দেখেছি ঠিক মনে করতে পারছি না। আর এখন মনে করতে চাইও না, তাই বললাম। সেটা না হয় বুঝলাম বাপু, গুরুজনদের যে পা ধরে সালাম করতে হয় এটাও কি তোমরা বুঝো না বুঝি? বুঝলাম, তখন বুঝতে পারিনি, এখন তো পেরেছ, এখন তো করতেই পারো নাকি? আমার কথা শুনে নিহাল উঠে আমার পায়ে হাত দিয়ে সালাম করতে আসলো। আমি তাড়াতাড়ি সেখান থেকে সরে একটু পরিস্থিতি সামলাতে কড়া কড়া গলায় বলি, আমি বলে কয়ে আদব কায়দা পছন্দ করি না। আবির আমার দিকে আগাতে আগাতে পড়লো। আমাদের কিন্তু আদব কায়দা শেখাতে হয় না, আমরা কিন্তু সব আগে থেকেই জানি। আবিরের কথা শুনে আবিরের দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে ক্রমে ক্রমে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তারপর আমার কাছে এসে আমাকে টেনে সোফায় বসিয়ে দিয়ে আমার পাশে বসে আমাকে শক্ত করে চেপে ধরলো। তার এক হাত আমার পিঠের পেছন থেকে শাড়ির ফাঁক দিয়ে আমার পেটে চেপে ধরে আছে, অন্য হাত আমার কাঁধে রেখেছে। এক অদ্ভুত শিহরণ খেলো আমার আমার সারা শরীর। কিছু বলতে পারছি না, সব কথা যেন আটকে আটকে যাচ্ছে গলায়। আমাকে চুপ থাকতে দেখে আবির বলে উঠল, আরে দাদিমা, চুপ করে আছেন কেন? কিছু বলবেন না? বেশি কিছু বলবো না, আমার 3টা প্রশ্ন আছে, তার উত্তর দিলেই হবে। জি অবশ্যই, বলুন দাদিমা। আরে, আমার গালে একটা টাইট কিস করলো আবির। আপনি? না সরি, আই মিন তুমি কি করো? আমি এখনো পড়াশোনা করি, অনার্স ফাইনাল ইয়ার। দ্বিতীয়টা আমার কাঁধে আবিরের থুতনিটা রেখে শরীরের যেন প্রতি মুহূর্তে বিদ্যুৎ খেলে যাচ্ছে। আবির যতই আমার কাছে আসছে ততই যেন আমার সারা শরীর শিহরিত হচ্ছে, কিছুই কমছে না, বরং বেড়েই চলেছে। রান্না করতে পারো তুমি? হ্যাঁ পারি তো, সব কিছুই। আমার আঙুলের ফাঁকে নিচের আঙুল ঢুকিয়ে দিয়ে আবির। এবার ফোন, এবার যেন আমি নিজেই বিদ্যুৎ হয়ে গেলাম। কেউ কিছু বলছে না, কারণ সবটা সবার দেখার বাহিরে। আমি একবার জিভ দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে বললাম, বাচ্চা বাচ্চা মানুষ করতে পারো? বাচ্চা কাচ্চা মানুষ করতে পারো? সেটা পারি না, আগে তোমাকে বিয়ে করিনি, তারপর না হয় আমাদের বাচ্চা কাচ্চা মানুষ করব। শুধু মানুষই করব না, পুরো একটা ক্রিকেট টিম বানাবো, আর আগামী ওয়ার্ল্ড কাপ আমরাই জিতবো ইনশাল্লাহ, যদি তুমি চাও। এবার আমার হাতটা আমার পেটেই শুধু চেপে নেই, সেটা ক্রমে ক্রমে আমার পেটে স্লাইড করছে, কখনো উপরে কখনো নিচের দিকে, কখনো ডানে বা কখনো বামে। একদিকে আমার পেটে হাত স্পর্শ করছে, অন্যদিকে আমার কাঁধে ওর থুতনি, আবার আমার হাতের আঙুলের ফাঁকে ওর আঙুল, সাথে তার নেশা ভরা বাঁকা চাহনি। সবকিছু মিলে যেন মিশে একাকার হয়ে যাচ্ছি আমরা। আমি তার দিকে একবার তাকিয়ে তাকে আমার থেকে সরাতে সরাতে বললাম, মানে নো মানে, দাদিমা তুমি বলেছিলে 3টা প্রশ্ন করবে, 4টা নয়। তাহলে এবার আমার প্রশ্নের উত্তর দাও। আমি বললাম, তোমার আবার কি প্রশ্ন? দাদা দাদা যান তোমাকে খুব ভালোবাসে, তাই না দাদিমা? আবিরের কথা শুনে আমি একবার জানভির দিকে তাকালাম, সেখানে দাঁড়িয়ে আছে, সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি দৃষ্টি সরিয়ে জানভির দিকে তাকিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে বললাম, কাকে বলছি? তুমি তো এখানে সাজুগুজু করেছ, এটা বুঝি আমার দাদা জানকে ইমপ্রেস করার জন্য? হাতের ফাঁক থেকে আঙুল বের করে আমার ঠোঁটে স্লাইড করাতে করাতে আবির বলল। এখন আমি ভালোভাবে বুঝে গেছি যে আবির আমাকে সত্যি ধরে ফেলছে, তাই আর কোনো কথা না বলে আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দৌড় লাগালাম। আমার দৌড় দেখে জানভিও দৌড় লাগালো, কিন্তু বেশি দূর যেতে পারলাম না। নামিয়ে শাড়ি পরার কারণে শাড়িতে বেঁধে ঠাস করে ফ্লোরে পড়ে যাই, এমনিতেই মুখ থেকে বেরিয়ে গেল। আমাকে পড়ে যেতে দেখে জানভি দৌড়ে আমার কাছে আসে। কি হয়েছে মিষ্টি জান, বেশি ব্যথা লেগেছে? দাঁড়া, আমি বরফ নিয়ে আসছি। আমার পায়ে হাত বুলাতে বুলাতে জানভি বলতে লাগলো। এই ঘটনার পর আমাদের চিনতে আর কারো বাকি রইল না, সবাই একসাথে দাঁড়িয়ে গেল। ফুফা জোরে বলল, তোরা কি জীবনে ভালো হবি না? এমনিতেই ফাটা ফুটা হয়ে আসিস,
এবার পরে তো পুরো ভেঙে গেছিস। আর এই যে ছোট রাজ জাহ্নবীকে উদ্দেশ্য করে বলল, তুই তো দেখতে পাচ্ছিস ওর এই অবস্থা, তাহলে ওকে এত আশ্রয় দিচ্ছিস কেন? এসব করতে পারিস না। একদম ঠিক, ও তো বাচ্চা, তুই তো তার বাচ্চা নস। হ্যাঁ, যত দোষ নন্দা ঘোষ, আমার কোনো দোষ নেই। আমার ভাইকে বুঝিয়ে বলতে পারো না, আমাকে কেন বলো? জাহ্নবী বলল। আর কোনো কথা না বলে জাহ্নবীকে ওখান থেকে নিয়ে এলাম। আমরা আসতেই ড্রয়িং রুম থেকে হাসির শব্দ শোনা গেল। এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে পায়চারি করছি আর জাহ্নবীকে কথা শোনাচ্ছি। ভাবলাম কি হলো আর হলো কি। হঠাৎ দরজায় নক করার শব্দে জাহ্নবীর দরজা খুলে দেয়। তাকিয়ে দেখি ভাইয়া এসেছে, আমাদের নিচে যেতে বলছে। আমি আর জাহ্নবী ভয়ে ভয়ে নিচে গিয়ে মাথা নিচু করে আসি। আরে হানি যে, আমার আগেই ভাবা উচিত ছিল ওই রকম দুষ্টু বুদ্ধি তোমার মাথায় থাকতে পারে। এতক্ষণ পরে খেয়াল করলাম আয়ানও আছে। আবির যা আমাকে চেপে ধরেছিল। হানি, হানি তুমি এখানে কি করছো? এতক্ষণ তো তোমার সাজের জন্য তোমাকে চিনতে পারিনি। আমি আয়ানের থেকে চোখ ফিরিয়ে তার দিকে দিতেই চমকে উঠলাম। ইনি তো যে যার ব্যাগ বাঁচাতে গিয়ে আজ আমার এই অবস্থা। তাই তো এতক্ষণ তাতে চেনা চেনা লাগছিল। তারপর তার সাথে অনেক কথা বললাম। সে তো আমার অনেক প্রশংসা করলো, সাথে শাড়িতে বেল্ট পরার বিষয়টা নিয়ে মাম্মাকে অনেক বাহবা দিব। সবাই তো অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। তোরা এই প্রথমবার সাথে বেল্ট পরার কথাটা জানালো। বেডে শুয়ে শুয়ে আজকের করা দুষ্টুমির কথাগুলো ভাবছি। সাথে আবিরের করা প্রতিটি স্পর্শ চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করছি। যতবার ওই চোখ বন্ধ করি ততবারই মনে পড়ে আবির এখনো আমায় ছুঁয়ে আছে। সত্যি তখনকার মুহূর্তটা অনেক স্পেশাল ছিল, যাতে রয়েছে কিছু ভালো লাগা কিংবা আনন্দ। আবির কড়া কণ্ঠে বলল, এই মেয়ে এভাবে টাওয়াল পরে অর্ধ উলঙ্গ হয়ে আছো কেন? তার চেয়েও ভালো টাওয়াল খুলে পুরো উলঙ্গ হয়ে থাকো, ভালো লাগবে। এই যে মিস্টার, আমি আমার রুমে আমি যেমন ইচ্ছা তেমন থাকবো, তাতে আপনার কি? আপনি কেন আমার রুমে আসবেন? চেঁচিয়ে বললাম। আমার ভয়ে গেছে আপনার রুমে আসতে, আঙ্কেল বলছে তাই আসছি। আমার পাপা বলছে না বলে আমার রুমে এসে আমাকে এই অবস্থায় দেখতে? না, আঙ্কেল বলছে তোমাকে আমার সাথে নিয়ে যেতে। বেডে বসতে বসতে আবির বলল, কেন, পাপারা কোথায় গেছে? আজকে সকালে নিবিড় বাড়ি দেশে ফিরেছে, তাই বাবা সবাইকে ইনভাইট করতে গেছে। তারা তোমার মতো ডঙ্গির জন্য অপেক্ষা না করে চলে গেছে, জানে তোমার সারা দিন লাগবে, তাই আমাকে রেখে গেছে। এই নিবিড়টা আবার কে? তোমার হবু জিজু, মানে আমার ভাই আর তোমার বোনের হবু জামাই। তাই কেউ অপেক্ষা করেনি, চলে গেছে। এতক্ষণে বুঝতে পারলাম বিয়েটা আবিরের সাথে না, তার ভাই নিবিড়ের সাথে। বুঝবো কিভাবে? যার বিয়ে সে আসেনি, এসেছে তার ছোট ভাই। চলে গেছে মানে আমি যাব তো, বলে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালাম। পেছন থেকে আবির আমাকে জোরে জোরে বলে উঠল, যাও যাও, এই অর্ধ উলঙ্গ অবস্থায় পুরো এলাকাকে দেখিয়ে আসো। এতক্ষণে খেয়াল করলাম আমার পরনে একটা টাওয়াল। সকালে গরমের কারণে শাওয়ার নিতে গিয়েছিলাম, আর আমি কখনো জামা কাপড় নিয়ে শাওয়ার নিতে যাই না। আর আজ এই সুযোগে আবির রুমে ঢুকে গেছে। তাড়াতাড়ি করে রুমে ঢুকে ড্রয়ার থেকে একটা শার্ট আর জিন্স বের করে ওয়াশরুমে গিয়ে পরে নিলাম। তারপরে চুলগুলো বেঁধে নিলাম। ভেজা কিন্তু কিছু করার নেই, শর্টকাটে ইন করে নিয়ে চলুন বলে বেরিয়ে এলাম। ড্রয়িং পর্যন্ত এসে দেখি সে আসছে না। তারপর আবার গেলাম রুমে। এই যে আপনি আপনি যাবেন না নাকি? তবে তোমাকে এই ড্রেসে আমার বাড়িতে নিতে পারবো না। আমাদের বাড়ির একটা সম্মান আছে। আমাকে এখন হসপিটালে যেতে হবে ব্যান্ডেজ খুলতে আর চেক আপ করাতে। পাপা মনে হয় আপনাকে বলেনি। আমি জানি আঙ্কেল আমাকে বলেছে, কিন্তু আমি তো আর এখানে তোমাকে নিয়ে ফিরবো না, সোজা বাড়ি চলে যাব। তাই এই ড্রেসে তোমাকে নিতে পারবো না। আর তুমিও আমাদের বাড়ি ছিল না, তাই যেতেও পারবে না। কি আর করার, জাহ্নবীকে 101টা বকা দিতে দিতে একটা চুড়িদার পরে নিলাম। আজকে ভোরে যদি জাহ্নবী, দাদু, দিদা, ফুফা না যেত, তাহলে আজ আমাকে এই সব পড়তে হতো না। আবিরের দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী সেজে নিলাম। তারপর হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে এলাম। সারা রাস্তা মরার মতো ঘুমিয়েছি। এটা আমার বিশেষ গুণ, যখন তখন যেখানে সেখানে ঘুমাতে পারি। ঘুমের মধ্যে মনে হচ্ছে আমিও হাওয়ায় ভাসছি, সেই স্মেলটা পাচ্ছি যেটা আমি এর আগেও পেয়েছি মিষ্টি প্রেমিকের শরীর থেকে। তাই তাড়াতাড়ি চোখ খুলে নিলাম।
তাকিয়ে আবিরের মুখটা দেখতে লাগলাম। চারদিকে তাকিয়ে দেখলাম আমরা হসপিটালের ভেতর দিয়ে যাচ্ছি, আর আবির আমাকে কোলে করে নিয়ে যাচ্ছে। তারপর আবির আমাকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে নিজেও আমার পাশে বসলো। কিছুক্ষণ পর আমাদের ফ্যামিলির ডাক্তার অ্যাসিস্ট্যান্ট এসে জানিয়ে গেল তিনি এখন পেশেন্ট দেখতে ব্যস্ত, আমাকে দেখতে সময় লাগবে। কি আর করার, অপেক্ষা করছি। আমার ঘুমের ঘোর এখনো কাটেনি। একটু পর পর হাই তুলছি। আবির আমাকে টেনে আমার মাথাটা তার কাঁধে রেখে আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে ঘুমাতে বলল, কিন্তু আমি ঘুমালাম না। 2টার দিকে ডাক্তার আমাকে চেক আপ করতে লাগলো। বলল আমি এখন ফিট, কিন্তু কিছু মেডিসিন কন্টিনিউ করতে হবে, না হলে পরে সমস্যা দেখা দিতে পারে। ব্যান্ডেজ খোলার জন্য একটা ইনজেকশন পুশ করতে হবে, যাতে আমি ব্যথা না পাই। কিন্তু ইনজেকশন দেখেই আমার শরীরে জল চলে এলো। আমি কিছুতে ইনজেকশন দেব না, কিন্তু এটা বেশিক্ষণ স্থায়ী রইল না। আবির আমাকে তাকে জড়িয়ে ধরে বুকের বাঁ পাশের হার্ট সাউন্ড শোনাতে বলল। আমিও আমার মাথাটা তার বুকে দিয়ে শুনতে লাগলাম। তার হার্টবিট যেন দূরত্ব প্রতিদিন ছুটছে। এদিকে আমার ইনজেকশন দিয়ে ব্যান্ডেজ খুলতে লাগলো, কিন্তু সত্যি আমার কোনো ব্যথা লাগলো না। অবশেষে বেরিয়ে এলাম হসপিটাল থেকে। এখন আমি একা একা গাড়িতে বসে আছি, আর মহারাজের আসার কোনো খবর নেই। সেই কখন গেছে, এখনো আসার নাম নেই। কোথায় গেছে বলেও যায়নি। যাওয়ার আগে দরজায় নক দিয়ে গেছে, যাতে আমি বাহিরে বের হতে না পারি। আমি আর একা বসে বসে কি করব, তাই ফোনে ভিডিও গেমস খেলতে ব্যস্ত হয়ে গেলাম। লক খোলার শব্দ পেয়ে তাকিয়ে দেখি মহারাজ এসেছে, হাতে বিরিয়ানির প্যাকেট, কোক আর আইসক্রিম। আমার দিকে এগিয়ে দিয়ে বলল, খেয়ে নাও, সকাল থেকে তো কিছু খাওনি। কারো কথায় কোনো পাত্তা না দিয়ে আমি আবার গেমস খেলতে ব্যস্ত হয়ে পড়লাম। আমার হাত থেকে ফোনটা নিয়ে আমার হাতে বিরিয়ানির প্যাকেট ধরিয়ে দিল। কিন্তু মাটন বিরিয়ানিতে যে অ্যালার্জি, আমি কিছুতেই খেতে পারবো না। তাই আমি বিরিয়ানি না খাওয়ার জন্য বললাম। কৌতূহল নিয়ে আবিরকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি কি করে জানলেন ওইটা আমি ছিলাম? আপনি তো কখনো আমাকে বুড়ি বেশে দেখেননি, তাছাড়া কখনো আমাদের বাড়িতেও যাননি। সব বলবো, আগে খাবারগুলো শেষ করো। কিন্তু আমি তো মাটন বিরিয়ানি খাই না। এতে আমার আর কিছু বলার আগেই আবির আমার হাত থেকে বিরিয়ানির প্যাকেটটা ছু মেরে নিয়ে গেল। প্যাকেটটা খুলে এক লোকমা আমার মুখে ঢুকিয়ে দিল। আমি যে কিছু বলবো তা বলার সুযোগ আর হয়ে ওঠেনি, ফেলেও দিতে পারছি না। সে তো আমার দিকে অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। মুখের খাবার শেষ হওয়ার আগেই আবার ঢুকিয়ে দিচ্ছে। সম্পূর্ণ খাবার শেষ করে কাজ খুলে হাত ধুয়ে নিয়ে গাড়ি চালাতে শুরু করলো, আর বলতে শুরু করলো, তুমি হয়তো ভুলে গেছো, সেদিন পার্কে তুমি তোমার বাবা মায়ের নাম বলেছিলে। তাছাড়া তুমি যখন দিদা সেজেছিলে, তখন তোমার হাত পা ঢাকা ছিল ঠিকই, কিন্তু থুতনির আর গলার তিলগুলো দেখে তোমায় চিনতে আর বাকি রইল না। আর যখন তোমার কাছে গিয়েছিলাম, তখন তোমার গালের মেকআপ আর মিষ্টি স্মেলটা জানান দিচ্ছিল কে তুমি। ছোট একটা শব্দ ও বলে অন্যদিকে মন দিই। কিছুক্ষণ পর আবিরদের বাড়ি চলে আসি। ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। লিলিমা আন্টি আমাকে একটা রুম দেখিয়ে দেয়, যেখানে গিয়ে একটা লম্বা শাওয়ার নিয়ে নিই। পেট ভরা থাকায় আর কিছু খাই না। বেডে শুয়ে শুয়ে ভাবতে থাকি, আবিরের কাজগুলো সত্যি ভালো ছিল আজকের দিনটা। যখন আবিরের হার্টবিট শুনছিলাম, তখন মনে হচ্ছিল আবিরদের প্রতিটি বিট বলছিল, কতবার বুঝাবো বল, আমার শুধু তোকেই চাই, তোকে মানে তোকে। আবির আমাকে খাইয়ে দিচ্ছিল, তখন মনে হচ্ছিল কেন কেন ছোট বাচ্চাটাকে খাওয়াচ্ছে। সত্যিই অন্যরকম ছিল। কিন্তু বিরিয়ানিতে যে আমার অ্যালার্জি, এখন কি হবে? যদি এখন এই সমস্যাটা দেখা দেয় তখন কি হবে? তাই তাড়াতাড়ি শুয়ে ঘুমানোর চেষ্টা করলাম। এক সময় ঘুমিয়ে পড়লাম নিজের অজান্তেই। ঘুমের মধ্যে মনে হচ্ছে পুরো শরীর জ্বলে পুড়ে যাচ্ছে, কিন্তু আমি চোখ খুলতেই ইচ্ছুক নই। আমি জানি এখন চোখ খুললে অ্যালার্জি আরো আঁকড়ে ধরবে আমাকে। অনেকক্ষণ চেষ্টা করার পরও পারলাম না চোখ বন্ধ করে রাখতে। তাড়াতাড়ি উঠে আয়নাতে তাকাতেই আমি চমকে গেলাম আমার অবস্থা দেখে। পুরো শরীর লাল হয়ে গেছে, যেন রক্তবর্ণ ধারণ করেছে, প্রচুর জ্বলছে। তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে হাত পায়ে পানি দিচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। চিৎকার করে সবাইকে ডাকছি। কিছুক্ষণের মধ্যেই সবাই আমার রুমে এসে আমাকে দেখে থমকে যায়। আমার পুরো শরীর লাল হয়ে গেছে, তার উপর আমি 2 হাত দিয়ে চুলকাচ্ছি। রুমের অবস্থা নাজেহাল। তাদের আর বুঝতে বাকি রইল না কেন আমার এই অবস্থা। ইয়ান ভাইয়া আর নিবিড় ভাইয়া
আমার জন্য ডাক্তার আনতে গেছে। মাম্মা, আপ্পি আর আন্টি আমার শরীরে বরফ দিচ্ছে। এর মধ্যে দরজা ঠেলে রুমে ঢুকলো আবির। আবির এসেই আমার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। আমার এই অবস্থা আর তিনি আমার গায়ে হাত তুললেন। আজ পর্যন্ত কেউ আমার গায়ে হাত তো দূরে থাক, চোখ রাঙিয়ে কথা অবধি বলেনি। তিনি প্রথম যে আমার সাথে এত রুড বিহেভ করে, কিন্তু আজকে একটু বেশি করে ফেললো। শরীরে এত যন্ত্রণা, তারপরও এত জোরে একটা চড় খেয়ে আমার বাক শক্তি হারিয়ে ফেলেছি। চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছি। তিনি আমার দুই বাহু ধরে ধাক্কাতে ধাক্কাতে বললেন, নিজেকে তুমি কি মনে করো? হ্যাঁ, মানেটা কি? যে তোমার অ্যালার্জি, আমাকে বললে না কেন? তাহলে তো আর এতটা কষ্ট পেতে হতো না। চিল্লিয়ে আমাকে বলতে লাগলো, আমি তো আপনার বলেছিলাম আপনি তো মাটন বেরি না খাইয়েই ছাড়বেন না। আর কিছু বলার আগেই তো আপনি আমার মুখে তুলে দিয়েছিলেন, চোখ রাঙিয়ে দিলেন যাতে না ফেলি। নিচের দিকে তাকিয়ে আমি। আবির আর কিছু না বলে আমার পাশে বসলেন। হয়তো অনুশোচনা হচ্ছে। তখন যদি আমার পুরো কথাটা শুনতো তাহলে আর এমন কষ্ট পেতে হতো না। কিছুক্ষণ পর ডাক্তার এসে আমাকে দেখলেন, সাথে একটা ইঞ্জেকশনও দিলেন। কিন্তু এখন আর কাউকে আমায় সামলাতে হলো না, কারণ শরীরের যন্ত্রণার চেয়ে ইঞ্জেকশনের যন্ত্রণা কিছুই না। যাওয়ার আগে কিছু মেডিসিন প্রেসক্রাইব করে গেলেন। কিছুক্ষণের মধ্যেই ঘুম যেন আমার দু চোখে এসে ধরা দিল। হয়তো এইটা ঘুমেরই ছিল। না চাইতেও চোখ বন্ধ হয়ে ঘুমের দেশে তলিয়ে গেলাম। ঘুম থেকে উঠতেই মাথা ব্যথা অনুভব করলাম। হয়তো কালকে রাতের ঘটনার জন্য। যেভাবে চুলগুলো টেনেছিলাম, মাথা ব্যথা তো স্বাভাবিক। শরীরটা তেমন ভালো লাগছে না। তবুও তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে বেডে বসে বসে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে প্রকৃতি দেখছি। এর মধ্যে এই মাম্মার আগমন। হাত এক বাটি স্যুপ নিয়ে এলো, কিন্তু আমার যে কোনো কিছুতেই খেতে ইচ্ছে করছে না। মাম্মা আমার পাশে বসে এক চামচ করে মুখের মধ্যে তুলে দিয়ে বললেন। আমি হাত দিয়ে শরীরে দিয়ে মাথা নাড়ালাম। আর অর্থ খেতে ইচ্ছে করছে না বুঝালাম, কিন্তু কে শোনে কার কথা? তিনি দিচ্ছে তো দিচ্ছে, আমিও সরিয়ে দিচ্ছি। বারবার দেওয়াতে মেজাজটা চরম বিগড়ে গেল। হাত থেকে বাটিটা নিয়ে ফেলে দিলাম। বাটিটা কাচের হওয়ায় কারণে ভেঙে গেল। কিছু ভাঙা শব্দ পেয়ে কিছুক্ষণের মধ্যেই সবাই আমার রুমে এসে উপস্থিত। কিন্তু সেদিকে আমি কোনো তোয়াক্কা না করে সোজা বেড থেকে ব্ল্যাঙ্কেট টেনে মাথাটা পেঁচিয়ে শুয়ে পড়লাম। সবাই ভাঙা কাজ দেখে জানতে চাইলো কি হয়েছে, কিন্তু আমি কোনো কথা বলিনি। মাম্মা সবাইকে বলল আসলে কি হয়েছে। আবির একটু এগিয়ে এসে বেডে বসে বলল, আরেক বাটি স্যুপ নিয়ে আসতে। মাম্মা আরেক বাটি স্যুপ আনতেই আবির তার থেকে স্যুপের বাটিটা নিয়ে সবাইকে চলে যেতে বলল। সবাই চলে যেতেই আবির বাটিটা টেবিলের উপর রেখে ঠাস করে দরজা লাগিয়ে দিয়ে আমার কানের কাছে এসে মুখ নিয়ে এসে বলল, ভালোই স্যুপটা শেষ করো, না হলে কালকে ট্রেলার দেখিয়েছি, আজকে মেরে পুরো সিনেমা দেখাবো। আবিরের কথা শুনে আমি ব্ল্যাকেট থেকে মাথা বের করে রাগ দেখিয়ে বললাম, মারুন, যত ইচ্ছা মারুন, মারতে মারতে আমাকে শেষ করে ফেলুন, তবুও আমি খাবো না। আপনি অনেক পচা, সবসময় আমার সাথে বাজে বিহেভ করেন, ইভেন্ট আমার গায়ে হাতও তুলেছেন। বলেই অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়লাম। আবির আমার কাছে এসে আমার হাত ধরে বলল, সরি মিষ্টি, আর কখনো তোমার সাথে বাজে ব্যবহার করব না, হাতও তুলবো না। দোষটা আমার ছিল, আমি যদি তোমাকে বলার সুযোগ দিতাম তাহলে এমন কিছু হতো না। সরি তো, আমাকে মাফ করে দাও না। আমি তবুও কোনো রিয়াকশন দিলাম না। আবার অন্য পাশ ফিরে শুয়ে পড়লাম। আবার আবির অন্য পাশে এসে বলতে লাগলো, সরি তো, ওকে কান ধরছি, এই তো নাক ধরছি, প্লিজ খেয়ে নাও। কান ধরে ইনোসেন্স ফেস নিয়ে আবির আমাকে বলতে লাগলো। তারপর উঠে বসতে শুরু করলো, যা দেখে আমার প্রচুর হাসি পাচ্ছে। তার মাথাটা ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকিয়ে মিটমিট করে হাসছি। আমার তো পা ব্যথা করছে, এবার মাফ করে দাও প্লিজ। আমি কি করে বলছি আপনাকে উঠে বসতে? আমি কি বলছি আপনাকে উঠে বসতে? তারপর ওপাশ থেকে কোনো কথা শোনা গেল না। হঠাৎ ওয়া কোনো শব্দ পেয়ে ব্ল্যাঙ্কেট সরিয়ে দেখি আবির কান ধরে উঠবস করছে আর বাচ্চাদের মতো কাঁদছে। এখন আর জুড়ে না হেসে পারলাম না। আমার হাসি দেখে আবিরও হেসে দিয়ে বলল, তাহলে মহারানীর রাগ ভাঙলো, তাহলে এখন খেয়ে নাও, বেলা 11:37 বেজে গেছে। আমি শোয়া থেকে এক হাতে মাথা নেড়ে আরেক হাত দিয়ে আবিরকে উঠে বসতে বললাম। আমার মাথায় হাত দেখে আবির জিজ্ঞাসা দৃষ্টিতে জানতে চাইল আমার কি হয়েছে।
আমিও বলি, কালকে চুলগুলো টানাটানি করাতে এমন হয়েছে। তারপর আবির সুপের বাটিটা হাতে নিয়ে আমাকে খাইয়ে দিতে লাগলো। আমিও একটা ছোট বাচ্চার মতো খেতে লাগলাম। সবটা খেতে চাইনি, কিন্তু আবির জোর করে খাইয়ে দিল। বাটিটা টেবিলের উপর রেখে ড্রয়ার থেকে একটা বাম বের করে আমার মাথায় লাগিয়ে দিতে এলো। বাম দিয়ে মাথাটা টিপে দিতে লাগলো। আমার চোখের চাহনি আর আবিরের চোখের চাহনি একদিকেই স্থির হয়ে গেল, শুধু দুজনার দিকে। আবির আমার চোখে হাত দিয়ে চোখ বন্ধ করে দিয়ে আমাকে ঘুমাতে বললো। আমিও চোখ বন্ধ করে আবিরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। আবিরের বাড়ি থেকে ফিরেছি প্রায় 1 সপ্তাহ। এই 1 সপ্তাহে শুধু পড়া নিয়ে ব্যস্ত ছিলাম। আর মাত্র 2 দিন পর ফার্স্ট সেমিস্টার। আমি পড়াশোনা নিয়ে সবসময় সেনসিটিভ, কিন্তু ভার্সিটিতে এডমিট হওয়ার পর থেকে একদম পড়াশোনা হয়নি। তাই এই সপ্তাহে সব পড়া কমপ্লিট করতে হবে। এখনো কিছু বাকি আছে, তাও করে নিব। এখন ভার্সিটিতে আমি একা একটা স্কুটি নিয়ে যাই না, ভাইয়া অফিসে যাওয়ার সময় ড্রপ করে দিয়ে যাই। ফেরার সময় আহাত কিংবা জয় পৌঁছে দিয়ে যাই। আর এই সময়ে আমি বই পড়তে থাকি। ইভেন্ট মাম্মা আমাকে খাইয়ে দেয় আর আমি তখনও বই পড়ি। আর এই কয়দিনে আবিরের সাথে তেমন কথা হয়নি। অবশ্য কথা হয়েছে, তবে বেশি না, ওই আর কি একটুখানি। কেমন আছি, বাসায় সবাই কেমন আছে, এই পর্যন্ত। তবে আয়নার সাথে কথা হয়েছে অনেকবার, যে চেয়ে পড়ে আমার সাথে কথা বলতে এসেছে। আমিও একটু একটু কথা বলতাম আপির বিয়ের আর আমার এক্সামের পর। তবে এখানে না, গ্রামের বাড়িতে। কালকে তাসফির জন্মদিন, তাই কালকের দিনটা অনেক সেলিব্রেশন করতো। তাই রাত জেগে পড়ছি আর মিষ্টির প্রেমিকের সাথে একটু একটু কথা হতো। এখন রাত 3টা বাজে। ঘুমের কারণে চোখ খুলে রাখা প্রায় দায়। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেই জানি না। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে ভাইয়ার সাথে বেরিয়ে এলাম ভার্সিটির উদ্দেশ্যে। আধ ঘন্টার মধ্যে নোটস নিতে পারলে আবার ভাইয়ার সাথে ফিরে আসবো। তাই গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি ভার্সিটির ভেতর ঢুকে পড়লাম। হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলাম। সেই আমার কোমর জড়িয়ে ধরলো। আমি দুটো চোখ খিচ মেরে বন্ধ করে নিলাম। চোখ খুলে আবিরকে দেখতে পেলাম। সে আমাকে ছেড়ে দিতেই আমি সরি বলে তাড়াতাড়ি ক্লাসরুমের দিকে পা বাড়ালাম। কিছু দূর যেতেই পিছন থেকে আবির বলে উঠলো, এত বইয়ের দেবী হলে কবে থেকে? নাকি শুধু ভার্সিটিতে আসলেই পড়ার কথা মনে করে? আবিরের কথায় কোনো পাত্তা না দিয়ে সোজা ক্লাসে গিয়ে নোটস কালেক্ট করতে ভাইয়ার সাথে বেরিয়ে এলাম। সন্ধ্যা হতেই তাড়াতাড়ি রেডি লাইট অফ করে শুয়ে পড়লাম। মাম্মা এসেছিল, তাকে বলেছিলাম আজকে আমার শরীরটা ভালো নেই, তাই পড়বো না। আর ব্ল্যাকেট দিয়ে মুখটা তুলিনি, তাই মাম্মা আমার সাজগোজও দেখতে পাইনি। মাম্মা চলে যাওয়ার পরই দরজা লক করে ব্যালকনি দিয়ে সুপারি গাছ বেয়ে নেমে পড়লাম। বেরিয়ে এলাম ক্লাবের উদ্দেশ্যে।